আমরা এর আগে আমাদের রিটেনের উপর গত ক্লাসটা হয়েছে, ডক্টর তারিক স্যার নিয়েছেন। এর আগে আমাদের একটা ওসপি ক্লাস হয়েছে, চেস্ট এক্সের উপর নাজমুল স্যার নিয়েছেন। আইবির মেডিকেল এথিক্স এর উপর একটা ক্লাস হয়েছে। আজকে আমাদের আইবির রিসেন্ট আপডেটের উপর আমাদের সবার প্রিয় জলিল স্যার হচ্ছে আমাদের আজকে এই সেশনটা কন্ডাক্ট করবেন। স্যার যেটা বললেন যে পাঁচটা স্টেশন স্যার রেখেছেন এবং স্যার পার্টিসিপেশন চাচ্ছেন। আমরা চাবো যে আপনারা যদি হ্যান্ড রেজ করে থাকেন কোয়েশ্চেন স্যারের ইয়ের সময়, স্টেশন গুলো বলার সময়, তাহলে সেখান থেকে আমরা আপনাদের ডাকতে পারবো। আমি এখন পুরো সেশনটা কন্ডাক্ট করার জন্য, ক্লাসটা কন্ডাক্ট করার জন্য আব্দুল জলিল স্যারকে অনুরোধ করছি। স্যার। আচ্ছা, আপাতত ঠিক আছে। আপাতত প্রথম স্টেশনের জন্য কি আছে ওনাকে রেডি হতে বলো। আমি শুরু করবো এখন, ঠিক আছে? তো আমি রায়হান, আপনি তখন ঠিক আছে। রায়হান যদি ইয়াতে ভিডিও অন করতে চায় কোনো আপত্তি নেই, আর যদি ভিডিও অন করতে না চায় তাও কোনো সমস্যা নেই, কথা বললে হবে। আচ্ছা, আগে তো শেয়ার স্ক্রিন দেবো না? জি স্যার। আগে শেয়ার স্ক্রিন দেওয়ার পরে তারপর আমি ওইটাকে ডাবল ক্লিক করবো, তো নাকি ভুলে গেছি? শেয়ার স্ক্রিন দিলাম, তারপর শেয়ার দিলাম, তারপর ডাবল ক্লিক করলাম, তারপর দেখো তো আসছে কিনা। জি স্যার, আসছে স্যার। আচ্ছা, তাহলে আচ্ছা, নিয়মটা হলো আমরা প্রথমে তো আমরা ডিসকাস করবো। আমার মনে প্রতি স্টেশনেই আমরা এখানে সব মিলিয়ে 1 ঘন্টা বেশি থাকার কোনো ইচ্ছা নেই আমাদের। আইওই একটা নতুন সিস্টেম ঠিকই আছে, আমাদের যেহেতু নতুন সিস্টেম, এই জন্য ট্রেনি প্লাস ট্রেনার সবার ভিতরে একটা চিন্তা ভাবনা আছে যে কি ধরনের পরীক্ষা হয় না হয়। তো বাই দিস টাইম আমরা বোধহয় কয়টা সেশন পরীক্ষা হয়ে গেল, কয়েকটা সেশন পরীক্ষা হয়ে গেছে। তো মাঝখানে করোনাকালীন সময় একটু সমস্যা হয়েছিল, আমরাও বিসিবিএস থেকে সেভাবে ওরিয়েন্টেশন করতে পারিনি আমরা। এখন ধীরে ধীরে আরো ভালোভাবে ওরিয়েন্টেশন হচ্ছে এবং দিন দিনে পরীক্ষাটার উন্নতি হবে, ডেভেলপমেন্ট হবে। পরীক্ষা কোনো সময় দিনে কঠিন হয় না, কঠিন বলতে কোনো শব্দ নাই। নিয়মটা হলো আমরা ভুল থেকে শিখি, তোমরাও নতুন করে শিখো। সুতরাং এবং তোমাদের যে রিকমেন্ডেশন বিভিন্ন জায়গায় আমরা যখন কথা বলি, বিভিন্ন আলোচনার মাধ্যমে যখন আলোচনা হয়, তখন আমরা আবার ডেভেলপ নিজেরাও করি, কিন্তু নিজেরাও ডেভেলপ হই আমরা। এবং কোশ্চেনিং নিয়ম হলো কতটুকু স্ট্রাকচারিং করা যায়, কতটুকু অবজার্ভ করা যায়। যেমন মনে করো এই আইউএর বেলায় আমরা চেষ্টা করি যে আমি যা জানতে চাচ্ছি ছাত্ররা সেটা বোঝে কিনা, সেটা আমাদের সবসময় মাথায় থাকে। এইটা হলো আইউএর ব্যাপারটা। তো ম্যাডাম স্যার ধন্যবাদ যে ব্যাপারটা ইস্যু নিয়ে কথা বলা আমাকে শুরু করে দেওয়ার জন্য। এটা হলো সেই সরকারি মানে বিসিবিএস আইন যেটা করা হয়েছে 2017 সালে, সেটা ডিসিশন নেওয়া হয়। বর্তমানে প্রচলিত মৌখিক বা ভাবে পরীক্ষার পরিবর্তে অসপি পরীক্ষায় মানে 10টা অসপি আছে, সাথে আরো 5টি স্ট্রাকচার ভাইবার আদলে 5টি ইন্টারেক্টিভ স্টেশন যোগ হবে। মোট স্টেশনের সংখ্যা হবে 15টি। তার মানে অসপি হলো 10টা, অসপি তো নাই, অসপি প্লাস আইউই 5টা, এই মোট 15টা স্টেশনের উপরে পরীক্ষা হচ্ছে। অসপি এবং আইউই একই দিনে পরীক্ষা হয়, এটা তোমরা যারা পরীক্ষা দিচ্ছ তারা জানো। এখানে একটা কথা আছে, তোমরা ভুলেও কিন্তু বলবা না যে বিসিবিএস থেকে মৌখিক পরীক্ষা ভাইবা উঠে গেছে। ভাইবাটা উঠে যায়নি, শুধু ভাইবার ফরম্যাটটা চেঞ্জ হইয়া সেটাকে স্ট্রাকচারিং করা হয়েছে এবং ইন্টারেক্টিভ করা হয়েছে। এখানে সুতরাং স্টিল দেয়ার ইজ অরাল এক্সামিনেশন, ভাইবা আছে, only format of traditional oral examination has been changed or ভাইবা has been changed। এইটি ভাইবা বিসিবিএস থেকে ওঠে নাই। ভাইবাটাকে আমরা ভাইবা বলি, অরাল এক্সামিনেশন বলি, টেবিল ভাইবা বলি। এর ভিতরে যেটা আমরা এদের মধ্যে করে আসছি আমরা ট্রেডিশনাল অরাল এক্সামিনেশন, যেটা আমরা সচরাচর আমাদের সময় পরিধি আছি এবং গত কয়েক বছর আগেও সেটা ছিল এবং কোনো কোনো জায়গায় এখনো চলছে। ট্রেডিশনাল অরাল এক্সামিনেশনের মতো কোনো ভালো সিস্টেম হইতে পারে না, কারণ একটা ছাত্রকে আমি ভাইবার টেবিলে যেভাবে যাচাই করতে পারবো অন্য কোনোভাবে যাচাই করা সম্ভব না। তার এপ্টিটিউড, নলেজ, ডেপথ অফ নলেজ, তার বিহেভিয়ার, তার প্রফেশনালিজম, এইটা ভাইবা বোর্ড ছাড়া কোনোভাবেই সম্ভব না। টিক মার্কা প্রশ্ন দিয়া এটা কোনোদিন সম্ভব না। তারপরও এত একটা ভালো সিস্টেম উঠে যাচ্ছে, পৃথিবী জোরে উঠে যাচ্ছে, কারণ এটা অনেক দুর্বলতা প্রকাশ পাইছে। যেমন এখন আগে যেহেতু টিচারও কম ছিল, ছাত্র কম ছিল,
সুতরাং টিচার ছাত্রকে চিনতো, ছাত্র টিচারকে চিনতো, কোনো সমস্যা হইতো না। কিন্তু এখন টিচারের সংখ্যা অনেক হয়ে গেছে, ছাত্র অনেক হয়ে গেছে, সবাই একরকম প্রশ্ন করে না। ধরো একজনকে এক প্রশ্ন করলো, দেখা গেল 14th ছেলেকে এমন একটা প্রশ্ন করে যেমন কোনো কোনো মানে সম্পূর্ণ ভিন্ন অঙ্কে একজন এক কোশ্চেন করা হয়, লাখের উপরে ভাইবাটা নির্ভর করতো। প্লাস নেপোটিজম, বায়াসনেস নিয়ে অনেক সুযোগ ছিল। সেই জন্য এগুলো যদি আমরা ওভারকাম করতে পারি নাই, সেই জন্য পৃথিবী ওরা সেটাকে চেঞ্জ মোটিভেশন আসছে। আইসা অনেকে স্ট্রাকচার অর্গানাইজেশন শুরু হয়েছিল, কিন্তু আমরা স্ট্রাকচারিং আসি আমরা, কিন্তু সাথে যোগ করছি আমরা ইন্টারেক্টিভ। বিসিবি যোগ করছে স্ট্রাকচারিং থাকবে কিন্তু ইন্টারেক্টিভ। স্ট্রাকচার সরি আমি এটা নিয়ে আসি। স্ট্রাকচার ওরাল এক্সামিনেশনে কোশ্চেনটা স্ট্রাকচার থাকে, অ্যান্সার স্ট্রাকচার থাকে, কিন্তু দ্যার ইজ নো স্কোপ ফর ইন্টারাকশন। তোমার সাথে আমার কথাবার্তার কোনো সুযোগ নেই, তোমার অ্যাটিটিউড কেমন, অ্যাপটিটিউড কেমন এবং ডেপথ অফ নলেজ আছে করার কোনো সুযোগ থাকে না। সেই জন্যই আমরা বিসিবি যেটা করা হয়েছে সাথে ইন্টারাকশন যোগ করেছে, দেয়ার ইজ সাম সর্টস অফ ইন্টারাকশন, এবং ইন্টারাকশন কতটুকু হবে সেটাও বিসিবিএস কিন্তু নির্ধারণ করে দেওয়া আছে। আমরা যারা কোশ্চেন করি বা আমাদের যারা টিচার কোশ্চেন করে তারা সেটা হুবহু জানে যে কতটুকু ইন্টারাকশনের সুযোগ স্টুডেন্টকে দেওয়া হবে। এটা কিন্তু লাগাম ছাড়া না, ইচ্ছা মতো আমি প্রশ্ন করতে পারবো না, ইচ্ছা মতো তোমাকে অ্যান্সার আশা করতে পারবো না আমি। সুতরাং এটা আমরা একটু এখন আলাপ করবো। এটা জানো বেসিক ফর্মুলা তোমরা অনেকেই জানো, 5টা আইও স্টেশন থাকে। এর ভিতরে একটা হলো ইমার্জেন্সি, 2টা সেশন থাকে, একটা হলো ইমার্জেন্সি ইভ্যালুয়েশনের উপরে, একটা ইমার্জেন্সি ম্যানেজমেন্টের উপরে। অনেক সময় ইমার্জেন্সি ইভ্যালুয়েশন দিয়ে শুরু করে ম্যানেজমেন্ট শেষ করা হয়, কিন্তু নিয়ম হলে যদি ম্যানেজমেন্টের উপরে কোশ্চেন করা হয় তাইলে তার আগে একটা যথেষ্ট ইনপুট দেওয়া লাগবে। হিস্ট্রি কেমন ছিল, ফিজিক্যাল ফাইন্ডিং কেমন ছিল, ইনভেস্টিগেশন কেমন ছিল, তারপরে ম্যানেজমেন্টের উপরে কোশ্চেন করা হবে, এটা আগে দিয়ে দেওয়া হবে, নাইলে ম্যানেজমেন্ট কিভাবে করবে সে। সুতরাং ম্যানেজমেন্টের উপর 2টা, ম্যানেজমেন্টের 2টা, একটা হলো ইভ্যালুয়েশন, ধরো হিস্ট্রি, ফিজিক্যাল এক্সামিনেশন এবং ইনভেস্টিগেশন পর্যন্ত ডায়াগনোসিস পর্যন্ত শেষ। আবার ম্যানেজমেন্টে যাইয়া ম্যানেজমেন্টের উপরে অনেকগুলো কোশ্চেন করা হবে, কিন্তু তার আগে সিনারিওতে বেশ কিছু ডকুমেন্টস ডাটা তাকে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। এরপরে থার্ড স্টেশনটা হলো একটা ক্রনিক কেস ম্যানেজমেন্টের উপরে, আর সার্জারির বেলায় সার্জিক্যাল কেজের বেলায় সার্জিক্যাল ক্রনিক সার্জিক্যাল কেজের উপরে একটা কেস একটা থাকে, একটা আইইউ থাকে। আর একটা রিসেন্ট আপডেট যেটা আজকে আমাকে বলতে বলা হয়েছে, রিসেন্ট আপডেট নিয়ে কথাবার্তা বলা হয়েছে, আমি একটু পরে বলতেছি। আর একটা পাবলিক হেলথ এবং ইথিক্যাল ইস্যুস, এটা বিশেষ মনে করছে যে এই জিনিসগুলোকে আগে কোনো সময় গুরুত্ব দেওয়া হইতো না, সেই জন্য বিসিবিএস ভাবছে যে এই সুযোগে এটাকে গুরুত্ব দেওয়া হোক। পাবলিক হেলথ অনেক ইস্যু আছে আমাদের দেশে, ইথিক্যাল ইস্যুস অনেক ব্যাপার স্যাপার আছে, এইটা একটা স্টেশন দেওয়া হয়। তো কথা আছে অনেক সময় করা হয় কি, রিসেন্ট আপডেটটা অনেক সময় এইখানে ঢুকে দেওয়া হয়। ধরো তখন ক্রনিক কেস 2টা হয়ে গেল, তখন রিসেন্ট আপডেট পুরো কোশ্চেন না কইরা ওখানে একটা কোশ্চেন রিসেন্ট আপডেট দিতে পারে। আবার পাবলিক হেলথ ইথিক্যাল ইস্যু আলাদা কোশ্চেন না কইরা, ধরো ইমার্জেন্সি ম্যানেজমেন্ট আছে ওখানে একটা ইথিক্যাল ইস্যু দিয়ে দিবে, এইটা এইভাবে করা হইতে পারে। তার মানে রিসেন্ট আপডেটস এবং পাবলিক হেলথ অথবা ইথিক্যাল ইস্যুর উপরে আলাদা কোশ্চেন নাও হইতে পারে, অন্য কোশ্চেনের সাথে একটা কোশ্চেন মিক্স হইতে পারে, আলাদা হইতে পারে। ইদানিং আমাদের দেখা গেছে রিসেন্ট আপডেট এবং ইথিক্যাল ইস্যু আলাদা কোশ্চেন করা হয়, যেমন তোমরা ওরিয়েন্টেশন তোমাদের ওরিয়েন্ট করার জন্য ইনিশিয়ালি, কিন্তু ভবিষ্যতে এরকম নাও হতে পারে। কিন্তু মোটামুটি এই 5টা হেডিং এই 5টার ভিতরে স্ট্রাকচারিং করা হবে। এখন যে আমাকে বলা হয়েছে রিসেন্ট আপডেটস বা বিসিবিএস এর গাইডলাইনও বলা হয়েছে রিসেন্ট আপডেট। এখন রিসেন্ট আপডেট বলতে আমরা আসলে কতটুকু বুঝি এটা কিন্তু কোনো বলা নাই। এই আমাদের কারো যদি কিনা বলে এই ইয়া অন থাকে তোমরা বন্ধ করে দিও, আওয়াজ হচ্ছে কোথেকে জানি, মিউট করে দিও, নিজেরা মিউট করো অথবা আমাদের যে তোমাদের এমআরএক্স যারা আছে মিউট করে দিচ্ছি। হ্যাঁ, পরে যখন কথা বলবে তখন আনমিউটে কথা বলবে। রিসেন্ট আপডেট বলতে আমরা কি বুঝি, এটা কিন্তু একজন আমরা এক রকম বুঝি। আসলে রিসেন্ট আপডেট কত রিসেন্ট, 5 বছর, এই বছর, 3 বছর আগে, 10 বছর, কোনটা রিসেন্ট? এটা একটু ব্যাক থেকে যাবে, সবসময় ব্যাকে যাবে, তোমাদের কিছু করার নেই, এটা ব্যাক থাকবে। আমি বলবো না রিসেন্ট বলতে বোঝাচ্ছি আমি গত 1 বছর যা হয়েছে তা। কেউ বলবে যে না এমন একটা ইস্যু 10 বছর আগে যেটা হয়েছে রিসেন্ট হইতে পারে, এটা এত ইম্পর্টেন্ট, এবং রিসেন্ট অ্যাডভান্সমেন্ট এগুলো কাছাকাছি টান। আবার অনেকে রিসেন্ট ইস্যু কারেন্ট ইস্যুটাকেও রিসেন্ট আপডেট, যদি এটা আপডেট না কিন্তু একটা ইস্যু এখন বাংলাদেশে আছে
দেশে দেশে বা বিদেশে মনে করো, এটাও কিন্তু অনেক সময় আপডেট হিসেবে পরীক্ষা আইসে পড়তে পারে, কারণ যেহেতু রিসেন্ট আপডেটটা ওয়েল ডিফাইন্ড না। এবং রিসেন্ট আপডেট বলতে আমি এই জিনিসটাকে একটু তোমাদেরকে জানতে বলতে চাচ্ছি যে কারেন্ট গাইডলাইন গুলো কিন্তু রিসেন্ট আপডেটের একটা অংশ হয়ে যাবে, কারণ কারেন্ট গাইডলাইন যেগুলো আসে এগুলো কিন্তু রিসেন্ট নিয়ে কথাবার্তা বলা হয়, প্রতি বছর গাইডলাইন গুলো কিন্তু আপডেটিং হয়। সুতরাং প্রতিটা গাইডলাইন, যেমন টিবির গাইডলাইন, কোভিডের গাইডলাইন, লিপিডের গাইডলাইন, আরো অনেক গাইডলাইন আছে, ডায়াবেটিসের গাইডলাইন, এগুলো কিন্তু রিসেন্ট হয়। সুতরাং আসলে কিন্তু এই গাইডলাইনও কিন্তু তুমি রিসেন্ট অনেক কথাবার্তা পাইয়ে দেবা। সুতরাং গাইডলাইন সম্বন্ধে তোমাদের ধারণা থাকবে। সমস্যা হয়েছে কি, তার মানে রিসেন্ট ব্যাপার স্যাপার নিয়ে তোমাকে একটা মোটামুটি ধারণা নিয়ে যেতে হবে পরীক্ষা হলে, যে একটা স্টেশনে রিসেন্ট আপডেট থাকলে তোমরা অ্যান্সার করতে পারো। এখন আসলে রিসেন্ট আপডেট আমি কিছু এক্সাম্পল নিয়ে আসছি। এখানে আমি কন্টেন্টসের দিকে তোমরা একটু কম মাথা কামাইও, কারণ কন্টেন্টসে ভেরিয়েশন হইতে পারে। কারণ আমি এখানে এক কোশ্চেন একা করছি, যখন মডারেশন হয় তখন 5 জন টিচার অ্যাটলিস্ট 5 to 6 ওয়ার্কিং আওয়ার্স, ওয়ার্কিং ডেজ, তার চেয়েও বেশি কাজ করে এই কোশ্চেনগুলো করা নিয়ে। সুতরাং একটু ভেরিয়েশন হইতেই পারে, বা তোমরা যখন আলোচনা অংশগ্রহণ করবা কিছু ভুলবান্দি বেরিয়ে আসতে পারে, সেটা তখন দেখবো না আমরা। কিন্তু কি ধরনের কোশ্চেন হইতে পারে, অদূর ভবিষ্যতে কি ধরনের কোশ্চেন হবে বলে আশা করা যাচ্ছে, এইটা একটু তোমাদেরকে একটু দেওয়াই কিন্তু আজকের উদ্দেশ্য। যেমন এইটা মনে করো এরকম একটা কোশ্চেন হইতে পারে কিনা দেখো, একটা এইভাবে একটা সাজিয়ে দিচ্ছি আমি। একটা বয়স্ক মানুষ, a 75-year-old man has been bedridden for stroke for a long time. Recently he developed pain and swelling of left lower limb. এই হলো তোমার সিনারিটা। তোমরা জানো যে আইইউতে একটা সিনারি এভাবে আগে দিয়ে দেওয়া হবে, আগে দিয়ে দেওয়া হবে না, টেবিলে থাকবে আর কি। তোমাকে টিচার বলবে তুমি এটা পড়ো, এই তুমি পড়ো। তোমার পড়া শেষ হয়েছে, বলবে যে হ্যাঁ পড়া শেষ স্যার, তখন তোমাকে উনি কোশ্চেন করবেন। এটা কোশ্চেনটা এটা বলবে যে এইটা আমি একটু একটু ভিন্ন আঙ্গিকে আনছি। ভবিষ্যতে আমি বললাম ভবিষ্যতে কোশ্চেনের মান স্ট্যান্ডার্ড অনেক ইমপ্রুভ হবে, আরো মোর ইন্টারেক্টিভ হবে, অনেকে যোগ হবে, গল্পটা কিছু নাও হইতে পারে। এই জন্য তোমাদেরকে আমি একটু এইভাবে তৈরি করার চেষ্টা করছি, এইভাবে হইতে পারে। বলবে যে এই ছবিটা দেখো, প্লিজ স্টাডি দ্য ডপলার প্লিজ স্টাডি হয়ে গেছে, প্লিজ সি দ্য ডপলার স্টাডি অফ লোয়ার লিম্ব এন্ড টেল দ্য পসিবিলিটি। এটা খুব কমন জিনিস ডপলার স্টাডি। সুতরাং এটা যদি এরকম হয়, তুমি দেখার পরে তখন তুমি উত্তরটা কি দিবা, এই উত্তরটা স্যারের কাছে থাকবে, এটা তোমার কাছে থাকবে না। এই পুরো শীটটাই এই ছবিটা ভাইসা উঠবে, কিন্তু কোশ্চেনটা আপনি মুখে করবেন। আমরা তোমার থেকে আশা করি তুমি বলবা থ্রোম্বাস ইন দ্য লেফট লোয়ার লিম্ব ভেসেলস। কারণ লেফট লোয়ার লিম্ব আগে বলেছি, এটা কোনো ঝামেলা নেই। থ্রোম্বাসটা আছে তুমি বলবা, এবং অথবা ডিবিটি লেফট বললে মার্ক পাই যাবা। এবং তোমাকে সিনারি যদি দেওয়া আছে, এটা এই খেয়াল করতে হবে সিনারির সাথে মিলিয়া। এটা না বুঝলো অনেক সময় সিনারি দেখেও কিন্তু অনেক সময় অনুমান করেও কিন্তু অনেক সময় দেওয়া যায়, যদি না বোঝো তবে এটা বোঝার কথা আর কি। এরপরে তোমাকে আরে আমি তো প্রশ্ন করলাম না, দিয়ে দিলাম উত্তরটা। এই কে রায়হান, তুমি এরপরে প্রশ্ন জবাব দিবা। ডক্টর রায়হান কই? জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাবসিকুয়েন্টলি দি পেশেন্ট ডেভেলপ সাডেন ব্রেথলেসনেস। কিভাবে পরীক্ষা হবে আর কি? ধরো তুমি পরীক্ষার সামনে টেবিলের সামনে বসে আসো, তোমাকে বলা হবে প্রশ্নটা স্যার করবে, সাবসিকুয়েন্টলি দি পেশেন্ট ডেভেলপ সাডেন ব্রেথলেসনেস। জি স্যার। তোমরা কিন্তু এগুলা কিন্তু তোমাদেরকে পেন্সিল দেওয়া হবে, কলম দেওয়া হবে, তোমরা কিন্তু কাগজ দেওয়া হবে, তোমার সাথে নোট করে ফেলতে পারবা। রেসপিরেটরি রেট ওয়াজ 26, আর লিখে বলবা। হার্ট রেট 150 পার মিনিট। যেহেতু রেগুলার রেগুলার লেখা নাই, বুঝতে হবে যে রেগুলার এটা আর জিজ্ঞাসা করার দরকার নেই। ব্লাড প্রেশার 85/60 মিলিমিটার মার্কারি। ক্যালকুলেট দ্য পালমোনারি এম্বোলিজম ওয়েল স্কোর ইউজিং দ্য ক্যালকুলেটর গিভেন বিলো। এইটা তোমার ভাইসা উঠবে, স্ক্রিনে ভাইসা উঠবে, অথবা তোমার হাতে দিয়ে দেবে। তোমাকে বলা হবে যে তুমি এখন এটা কিনা বলে এই পালমোনারি এম্বোলিজম ওয়েল স্কোরটা বাইর করো। এখন তো এইটা দিয়ে দেওয়ার কথা। কি কি আছে এখানে? ফিজিক্যাল ফাইন্ডিং, সাজেস্টিভ ডিবিটি, ইন্টার লেগ সোয়েলিং, কাপ অর থাই টেন্ডারনেস। এটা তো 3 পয়েন্ট। এখানে তো হিস্ট্রিতে কিন্তু এরকম ছিল। এটা দেখো তুমি
হিস্ট্রিতে বলাই আসলো পেইন এন্ড সোয়েলিং অফ দ্য লেফট লোয়ার লিম্ব। সুতরাং তুমি যদি ছবিটা নাও দেয়, এই ছবি যদি নাও দেয়, তাও এখানে তুমি 3 স্কোর পাবা। ফিজিক্যাল ফাইন্ডিং সাজেস্টিভ ডিবিটি। তার নো অল্টারনেটিভ ডায়াগনোসিস বেটার এক্সপ্লেইন দ্য ইলনেস, এটাও তুমি এখানে টিকশনে দিতে পারো, কারণ আর্থো ডায়াগনোসিস হওয়ার সম্ভাবনা নাই বলে মনে হচ্ছে, 3 পয়েন্ট। জি স্যার। তারপর টেকেরই আছে, টেকারি আছে স্যার, আছে। তার মানে কথার অর্থ কি, এটা দেখানোর উদ্দেশ্য ছিল তোমার আগে যা প্রশ্ন সবগুলো নোট ডাউন করে লাগবে তোমার, মানে এরপরে কি প্রশ্ন আসবে তুমি জানো না, পুরো নিয়ে একটা কোশ্চেন। তুমি যদি এটা খেয়াল না করো, এটা যদি নোট ডাউন না করো, এবং এরপরে যদি এটা নোট ডাউন না করো, এবং এটা নোট ডাউন, এই জিনিসটা সেকেন্ডারি পেশেন্ট ডেভেলপ সাডেন ব্রেথলেসনেস, রেসপিরেটরি রেট, পাস, ব্লাড প্রেসার, এগুলো নোট ডাউন না করো, তুমি এটা উত্তর দিতে পারবে না। এটা টেকারি আছে, তাহলে এখানে কত পয়েন্ট? 1.5 পয়েন্ট, তাই তো? জি স্যার। ইমোবিলাইজেশন ইন দ্য প্রিভিয়াস 4 উইকস, এটা কি হবে? আছে স্যার। আছে। আছে স্যার। তারপরে লং টার্ম স্ট্রোক হয়ে আছে, তাই না? এখানে 1.5 পেলাম। তার প্রায়র হিস্ট্রি অফ ডিবিটি অর পালমোনারি এম্বোলিজম, কিছু বলা নাই, তার মানে নেগেটিভ এটা, তাই তো? কিছু বলা নেই মানে নাই। প্রায়র হেমোপ্টাইসিস, যেহেতু কবে কথা বলে নাই মানে নাই। নাই স্যার। হ্যাঁ নাই। প্রায়র মেলিনেন্সি, যেহেতু বলে নাই নাই। নাই। তুমি বললো স্যার তো বলে নাই, বলে নাই মানে নাই, কথা বলছো নাই? জি স্যার। তাইলে এখন কত হবে পয়েন্টটা? 9 9 হয়ে গেছে, মাশাআল্লাহ, খুব ভালো। 9 পয়েন্ট। 9 পয়েন্ট হয়ে গেলে এখন তুমি এখানে লিখবা, স্যারকে বলবো স্যার আমি করছি এটা স্যার, 9 পয়েন্ট। তার অর্থ হলো তোমাকে আগের থেকে, এখন সমস্যা হবে কি, তুমি হয়তো আগেরটা তুমি এই প্রশ্ন আসবে তুমি জানো না, আগে হয়তো নোট করে খেয়াল করে নেই, তোমাকে এই প্রশ্ন দিয়ে বসলো, এখন তুমি কি করবা? তখন তুমি, আমি মনে করি তোমার তো পাস করতে হবে, তুমি বলেছো এক্সকিউজ মি স্যার, আমি কি আগের একটু সিনিয়র দেখতে পারি, এই বলবে। এটা কথা বোঝো নাই? কথা পাইছো কিনা? যদি তুমি জানো না এই প্রশ্ন করবে কিনা, 2 নম্বর প্রশ্ন কি হবে, তুমি এটা 3 নম্বর প্রশ্ন হবে না, না 2 নম্বর প্রশ্ন জানো না, এরকম একটা প্রশ্ন হবে, তুমি জানতো না, কারণ তুমি তো ভুলে গেছো যে তার এই কি আওয়াজ করতেছে, ওনার হার্টের কত ছিল তুমি খেয়াল করো নাই, বা আগে যে সিমটম ছিল তুমি খেয়াল করো নাই। যদি খেয়াল না করো, তখন লজ্জা বাদ দিয়া তুই বলবো এক্সকিউজ মি স্যার, আমি স্যার একটু সিনিয়র দেখতে পারি, উনি হয়তো তোমাকে সিনিয়র দেখাই দেবেন, দেখানোর পরে ওই নোট করবা, নোট করে তুমি পয়েন্ট করবে। এটা প্রত্যেকটাতে কি নোট দিবে না? কি এই কার এখানে আওয়াজ হচ্ছে বেশি, দেখো তো। আর এমনি শীট দেওয়া থাকবে কিনা, কোনো শীট থাকবে যে নোট করার মতো? হ্যাঁ কাগজ দেবে, কাগজ কলম থাকে। এরপরে কোশ্চেনটা হলো, হ্যাঁ টোটাল স্কোর 9 পয়েন্ট, এখানে যা মার্ক থাকবে তুমি পুরো মার্ক পাই যাবে। এখন মনে করো এখানে 8 লেখলে কি মার্ক পাবা, এটা তোমার টিচার নির্ভর করবে, একের পার্থক্য হইলো, কারণ 8 লেখে তোমাকে পার্শিয়াল মার্ক দেবে, ফুল মার্ক দেবে না। আচ্ছা থ্যাংক ইউ আগে এসে বসছে, থ্যাংক ইউটা পরে যাবে আসলে। এখানে নেক্সট কোশ্চেন হলো, প্লিজ ইন্ডিকেট দ্য স্কোর। 6 হাই প্রবাবিলিটি। হ্যাঁ হাই তার মানে প্রবাবিলিটি। হ্যাঁ এটা তোমাকে জানতে হবে, তার মানে স্কোর যদি মোর দেন 6 হয় হাই প্রবাবিলিটি, তখন তুমি বলবা, এটা তোমার দেওয়া থাকবে না, এটা আমি দেখানোর জন্য বলতেছি, এটা তোমাকে দেওয়া থাকবে না, তোমার সাথে কোশ্চেনটা করবে, প্লিজ ইন্ডিকেট দ্য স্কোর। তুমি নয় বলে কি হ্যাঁ তুমি ঠিকই বলছো, দ্যাট ইজ হাই প্রবাবিলিটি অফ পালমোনারি এম্বোলিজম। এইটা হলো তোমার স্টেশন 1 শেষ মনে হয়। ইয়েস, হাই প্রবাবিলিটি অফ পালমোনারি এম্বোলিজম। থ্যাংক ইউ। এই থ্যাংক ইউর ব্যাপারটা আমি পরে আসতেছি একটু সবাই শেষে। এটা আমরা কি স্টেশন ওয়াইজ আগাবো নাকি সব শেষ করে ফেলবো বলো তো? প্রশ্ন তো খুব বেশি নাই বোধ মনে হচ্ছে, আমি শেষ করে নিই। আচ্ছা এরপরে আমরা ওইটা করতে আসছিল বুঝলাম না। আচ্ছা এটা দেখো, এই কোশ্চেন 2 মনে করো, a 30 years old man present with fever and positive cough for the last 2 months. His fever showed acid fast basic.
আওয়াজটা কোথায় আছে? তোমরা আওয়াজটা বন্ধ করতে পারলা না? সবাইকে মিউট করে দিলে তো হয়। তো আওয়াজটা কেন হচ্ছে? মিউট করলে সবাইকে, ওরা দুজনের খোলা থাকবে, শুধু একজন বা দুজনের। A 30 years old man presented with fever and positive cough for last 2 months. His sputum smear showed acid fast bacillus above আছে। কোশ্চেনটা হইলো কোশ্চেনটা সহজ। What past history is important before starting therapy? বলো। What past history is important before starting therapy? এটা কমন কোশ্চেন, বহু কোশ্চেন করা হয়েছে এটা আগে। কে বলবে, বলো। Question 1, what past history is important before starting therapy? এই রোগীটা চিকিৎসা শুরু করতে হলে কি past history লাগবে? কে হাত তুলছে দেখো, খুলে দাও। স্যার প্রিভিয়াস টিভি হইছে কিনা, প্রিভিয়াস হিস্ট্রি অফ টিভি। হ্যাঁ, রাইট। শুধু অ্যানসারটা হবে কি? এর আগে অ্যান্টি টিভি যেটা বলো, হিস্ট্রি অফ টিউবারকুলোসিস বললে হবে, হিস্ট্রি অফ অ্যান্টিবি ড্রাগস বললে হবে। এটা কিন্তু স্যার আগে টিবির ওষুধ খেয়েছে কিনা, টিবি হয়েছে কিনা, বা টিবি ড্রাগ শুরু করলে স্যার কোনো ডিসকন্টিনিউশনে হিস্ট্রি ছিল কিনা, ওই যাই বলো তোমরা, কিন্তু এই থিমটা এইটি আর কি, এই ধরনের থিম থাকলে হইলো মাত্র তুমি পাই গেল। তুমি তো অনেক কিছু বলবো ওই সময়, কথা বলছো নাই? থিমটা হলো এই স্যার টিবি ড্রাগ মানে হাইপারসেনসিটিভিটি হিস্ট্রি আছে কিনা সেটাও দেখতে হবে স্যার। এখন শোনো, পরীক্ষাটা কিন্তু আমরা সহজ নেওয়ার চেষ্টা করি। তোমরা যে পরীক্ষার সময় ভাইবার সাথে কঠিন, সব ভাইবাদের নিয়ম, সব ভাইবাতেই কোশ্চেন তোমরা কঠিন করো, কথা বলছো না? এক্সামিনার কিন্তু কোশ্চেন কঠিন করে না, কথা বলছো নাই? ভাইবার দুইটা সিস্টেম আছে, এটা ওই এখনকার নাগের দিনও। একটা হলো ভাইবাতে এমন উত্তর তো তোমরা তখন টিচাররা সুযোগ পায় তোমাকে সেই কঠিন কোশ্চেনটা আবার তোমাকে ফেরত দেয়, আর আটকে যাও তোমরা। আটকে করে কি, যারা বুদ্ধিমান তারা করে কি, এমন উত্তর দেয় যেন স্যারে আমার আবার সেম এই ধরনের কোশ্চেন করে, সে জানে কোশ্চেন উত্তরটা, কিন্তু এখন এই স্কোপ নাই। সুতরাং তোমরা অনেক কিছু বলবা, অসুবিধা নেই, বলবা, কিন্তু আমাদের টিচাররা এই জিনিসটা থাকলেই তোমাকে কারেক্ট ধরে নেবে, কথা বলছো নাই? তুমি যা বলছো হাইড্রোজেন রিঅ্যাকশন নেবা, সবই নিবা, কোনো সমস্যা নেই, কিন্তু এই জিনিসটা থাকলেই সে মার্ক দিয়ে দেবে। এরপরে আসো, হোয়াট উইল বি ইওর নেক্সট স্টেপ? কি করবে এরপরে? এরপরে কি করবা? স্পুটাম ফর জিন এক্সপার্ট। স্পুটাম ফর জিন এক্সপার্ট এটা বললে কি পুরো মার্ক পাবো বলে মনে হচ্ছে? এটা করলে পুরো মার্ক পাবা? স্যার রুটিন ইনভেস্টিগেশন করা লাগবে, সিবিসি উইথ ইএসআর, সিআরপি, টেস্ট এক্সরে। আইস বন্ধু, সিবিসি দিয়া, ইএসআর দিয়া, সিআরপি দিয়া কোন সময় টিবি ডায়াগনোস হইছে? স্যার টেস্ট এক্সরে করা লাগবে স্যার। লিভার ফাংশন ড্রাগ রেজিস্ট্যান্স আছে কিনা, জিন এক্সপার্ট, এমটিবি রিফ। ওই তো রিপ মানে তো জিন এক্সপার্ট, স্পুটাম ফর জিন এক্সপার্ট এবং রিকম্পিশন। এটা ঠিকই আছে। তোমরা তো এটা একটা ফ্লো চার্ট আছে টিবি গাইডলাইনে, টিবির গাইডলাইন একটা ফ্লো চার্ট আছে, দেখো আমাদের ন্যাশনাল টিবি গাইডলাইন আছে না? হ্যাঁ, ন্যাশনাল টিবি গাইডলাইন সবসময় একটু ন্যাশনাল গাইডলাইন করে দেখার চেষ্টা করো। রেনাল ফাংশন টেস্ট আর রেনাল আর লিভার ফাংশন টেস্ট করব স্যার। কোন সময় টিবি চিকিৎসা করতে কোনো ফাংশন টেস্ট করতে হয় না, আনলেস দেয়ার ইজ সাম কমপ্লিকেশন, কোনো প্রয়োজন না লাগে। যদি সব রোগীর রেনাল ফাংশন আর কিডনি ফাংশন করে চিকিৎসা করতে হতো, টিবি চিকিৎসা দিতে হতো না কোনো সময়। যদি ম্যান্ডেটরি কোনো প্রয়োজন লাগে তাহলে করবা, রুটিন করার কোনো স্কোপ নেই। এখানে রেনাল ফাংশন টেস্ট করা কি আছে? আমরা তো বুঝি না এটা ডায়াবেটিস আছে না। তোমরা তাহলে আমি বলবো তোমরা ইয়ে দেখো নাই, ফ্লো চার্টটা পড়ো নাই। টিবি গাইডলাইন যে ফ্লো চার্টে খুব সুন্দর ফ্লো চার্ট আছে, এখানে কি করতে হবে। একটা করবা জিন এক্সপার্ট করবা, ঠিকই আছে, একজনে বলছো, কিন্তু সাথে সাথে মাইক্রোমিটারের কাছে বাড়াইতে হবে। ওয়েট মেজার করব স্যার। হ্যাঁ, ওয়েট মেজার করব, ওয়েট, বডি ওয়েট সবই কই রকম সমস্যা নেই, কিন্তু আলটিমেটলি দুইটা থাকলে হইল। কথা বলছো নাই? তোমাকে ট্রিটমেন্টটা ফ্লোটা দেখতে হবে, তোমাকে ট্রিটমেন্টটা ফ্লোটা দেখতে হবে, ঘটনাটা কি হচ্ছে। একটা রোগী আগে টিবি চিকিৎসা করছে, তুমি বলছো টিবি ড্রাগের হিস্ট্রি আছে কিনা। হ্যাঁ, এবং আমরা ইয়েস, এখানে কিন্তু এক্সামিনার বলবে আছে, সরি এখানে বলেছি
এক্সাম্পল ইয়েস তার আছে, সে একটা কিছু বলবে এক্সামিনার 4 মাস খাইছিল 2 মাস বন্ধ করে দিয়েছে, 1 বছর আগে একটা কথা একটা হিস্ট্রি উনি বলবেন, বলার পরে তখন তোমার কাজ হবে এটা দিলে ভালো হইতো। তখন তোমার কাজ হবে আর তো কিছু না, এই সিবিসি সিআরপি এগুলো কিন্তু গাইডলাইনে মোটেই নাই কোথাও, স্টেট জিন এক্সপার্ট এবং স্টুডেন্ট ফর এমটিভি। এখন যেটা হবে তোমরা যা বলবা টিচার শুনে থাকবে, শুনবে, কিছু বলবে না। এখানে ইম্পর্টেন্স এইটাই, অন্য সময় ভাই হইলে ধমক দিত, কই পাইছো, কোন বই পাইছো, গাইডলাইন পড়ো নাই, কিন্তু এখানে উনি কিছুই বলবেন না। উনি একদম ওই রোবটের মতন, সুফিয়া রোবটের মতন চুপচাপ শুনবে, তুমি ভুল বললা না বা ভালো ভালো বললা, কিছু উনি শুধু দেখবে এই দুইটা বলছো কিনা। আর তুমি যদি সময় নষ্ট করো তাহলে পরে উত্তরে পরে বসাইতে পারবে না। তোমার তো মোটটা বসতে হবে এখানে কি চাচ্ছি আমরা, এখানে অ্যানাল ফাংশন করার কোনো স্কোপ নাই। চেস্ট টেক্সে দিয়ে আসলে আগে যদি ওল্ড টিভি থাকে তাহলে চেস্ট টেক্সের কোনো ভূমিকা নাই ডায়াগনোসিসে, এই জিনিসগুলো বুঝতে হবে এখানে। এরপরে বলবে হোয়াট এনডিবি রেজিম ইউ উইল প্রেসক্রাইব নাও, ড্রাগ নেম উইথ ডিউরেশন। উনি বলে দেবে, উনি একটা অ্যান্সার বলে দেবে, এইটা দেওয়া হয় না, সরি, উনি বলে দেবে যে জিন এক্সপার্টে তোমার কিনা বলে রিভামাইসিন আইএনএস সেনসিটিভ, এবং তার ওই আগে বলে দেবে যে কিনা বলে 4 মাস খাইছিল 2 মাস বন্ধ ছিল, যেমন রিট্রিটমেন্টের শিডিউলের পরে এটা বলে দেবে উনি। তখন তুমি উত্তর হবে রিট্রিটমেন্ট, অথবা তুমি পুরো শিডিউলটা বলতে পারো। রিট্রিটমেন্ট বললে মার্ক পাবা, অথবা 6 মাসে স্ক্রিন চেঞ্জ হচ্ছে না স্যার, স্ক্রিন আগে পরের কোশ্চেনগুলো দেখতে পাচ্ছি না, কি স্ক্রিনটা পরের চেঞ্জ হচ্ছে কোশ্চেনগুলো না দেখতে স্যার, পাচ্ছি এখন না। স্যার ওই যে প্রথম কোশ্চেনটাই দেখাচ্ছে স্যার, ওই যে কেন? what তিন নম্বর আসে নাই? important before starting therapy, এইটাই স্যার 3 না নম্বর স্যার, আসে না নাই? স্যার। কেন? 2 নম্বরটাও আসে নাই স্যার। নম্বর আছে 2 3 কারোরটাই আসে নাই। 1 2 3 কোনোটাই আসেনি স্যার। তাই নাকি? স্যার একই অ্যান্সার থেকে আসেনি। দাঁড়াও তাহলে আমি একটু ক্লোজ করে নিই, আবার দিয়ে দেখি তো কেন আসবে না। দেখো দেখুন আসছে কিনা। এখন কিছু আসতেছে? স্ক্রিন দেখা যাচ্ছে আপনার। আইওই সেশন রিসেন্ট আপডেট লেখা হচ্ছে। একদম স্ক্রিন দেখা যাচ্ছে, একদম স্লাইড আসছে স্যার, একদম প্রথম স্লাইড। এখন কি আসছে? এখন আসছে? জি স্যার, আসছে স্যার। আগের স্লাইডে স্যার, একটু আগে স্লাইডটাতে যেতে হবে স্যার। স্লাইডটা তো দেখি নাই। আগের স্লাইডটা আচ্ছা দিচ্ছি, দাঁড়াও। এইটা না? জি স্যার। জি স্যার, এখন আসছে। এখানে হোয়াট উইল বি, এখানে টিচার বলে দেবে যে ইয়াস এখানে এনটিভি ড্রাগের হিস্ট্রি আছে, তুমি যখন জিজ্ঞাসা করবা তখন উনি বলে দেবে যে একটা রেজিম বলে দেবে উনি যে 4 মাস খাইছিল 2 মাস বন্ধ ছিল, যেন আলটিমেটলি রিট্রিটমেন্ট শিডিউলের পরে এইভাবে বানানো হবে কোশ্চেন। তখন তুমি কি করবা, এক্সপার্টের অ্যান্সার হলো, তুমি যা কিছু বলো উনি শুনে থাকবে, তুমি জিন এক্সপার্ট এবং এমডিবি কালচার বললেই মার্কটা পাওয়া যাবে, বাকি মার্ক থাকবে, ওই জন্য মার্ক থাকবে না। এটা দেখা যাচ্ছে? জি স্যার। যাচ্ছে স্যার। হ্যাঁ, তাহলে হোয়াট এনটিভি রেজিম ইউ উইল প্রেসক্রাইব নাও, টেল দ্য ড্রাগ নেম উইথ ডিউরেশন। এখন তুমি এখানে যেটা হবে আর কি, তুমি যদি পুরোটা বলে ফেলো তাহলে দুইটার পাই যাবা, মার্ক পাই যাবা। তোমাকে কোশ্চেন করবে, তুমি রেজিমটা বলবা এবং ড্রাগের নাম বলবা। রেজিমের নাম হলো রিট্রিটমেন্ট রেজিম, আর ড্রাগের নাম হলো 6 মানে 6 মাসের আইএনএস রিভামাইসিন পাইজিনামাইড ইথাম্বুটল অ্যান্ড লেভোফ্লক্সাসিন। এই এটা মানে তুমি রিট্রিটমেন্ট শিডিউল জানো কি না, এইভাবে কোশ্চেনটা সেট করা হয়েছে বা হবে। আচ্ছা, এরপরে কোশ্চেন করবে হোয়াট উইল ইউ ডু ইফ এমটিবি কালচার কামস আউট টু বি
প্রিমিয়াম বেসিন এন্ড আইএনএস রেজিস্টার্ড আফটার 6 উইকস। তুমি তো কালচার বাড়াইছো, তুমি তো জিন এক্সপার্ট দেখিয়ে চিকিৎসা শুরু করে দিছো, রিট্রিট শুরু করে দিছো, কিন্তু এখন কালচারে আগে ছিল সেনসিটিভ, এখন দেখা গেল যে না রেজিস্ট্যান্ট আসছে, প্রিমিয়াম বেসিন আইএনএস রেজিস্ট্যান্ট আসছে, এখন তুমি কি করবা? MDR I will start treatment of multiple resistant tuberculosis. হ্যাঁ ঠিক আছে, এখন যেটা হবে সংক্ষেপে বলা ভালো, কারণ এখন তুমি এমডিআর রেজিম বলা শুরু করো, ভুলভাল বলবা, এবং আমরা চাই না তুমি এমডিআর রেজিম পুরো এখন বলো, তুমি বলবা ইয়েস to be treated, I will start MDR TB, অথবা to be treated as MDR TB, অথবা I will refer the patient where MDR TB is being treated, এও বলতে পারো। MDR TB চিকিৎসা সবখানে হয় না, এটা সাধারণত নোটিফাইড ডিজিজ এবং কোনো জায়গায় রেফার করতে হবে যেখানে MDR TB চিকিৎসা হয়। এরপরে হলো তোমার, তার মানে এগুলো রিসেন্ট আপডেট আসতেছে। এখন রিসেন্ট আপডেট আসো, প্লিজ মেনশন দ্য শর্টার অল ওরাল বেটাকোলিন কন্টেনিং MDR TB রেজিম। বলো। BPL regime. স্যার বলতে পারবে তো? বেটাকোলিন এথিওনামাইড, তারপরে ইথিওনামাইড, জি স্যার লিভোফ্লক্সাসিন, ক্লোফাজিমিন। প্রথম স্যার এমডি ট্রিটমেন্ট শর্টার রেজিম প্রথমে হলো স্যার ইনিশিয়াল ফেজ হলো 4 মাস 7টা ড্রাগ, আর কন্টিনিউশন ফেজ 5 মাস হলো 4টা ড্রাগস। আর প্রথম দিতে হবে স্যার বেটাকোলিন ইথিওনামাইড, তারপরে হলো ঠিক আছে। হ্যাঁ পারলে ঠিক আছে, তার মানে এইটা হলো রিসেন্ট আপডেট, কারণ এগুলা নিয়ে ইদানিং কথাবার্তা হচ্ছে, অনেক স্টাডি শুরু হয়েছে, এবং MDR TB-তে এই যে জিনিসটা এখন আর ইনজেকশন থাকবে না, তাই তো? ইনজেকশন থাকবে না, এবং শর্ট কোর্সে 9 মাসে কোর্সে এসে পড়ছে, এবং সবে অরাল ড্রাগ, তাই তো? এই জন্য এটা খুব ইম্পর্টেন্স। এইটা হলো রিসেন্ট আপডেটের জায়গাটা, এটা যারা পারবা তারা পাস করবা, তুমি ঠিকই বলছো। প্রথম ইন্ডাকশন ফেজ থাকবে 4 to 6 মান্থ বা 5 মাসও বলতে পারো তুমি। বেটাকোলিন যেটা তুমি বলছো, লেভোফ্লক্সাসিন, ক্লোফাজিমিন, ইথিওনামাইড, ইথাম্বিটল, এবং আইএনএস বা হাইড্রোজ বলতে পারো, পাইরিজিনামাইড, ঠিকই বলছো তুমি। এরপরে কন্ডিশন ফেজে 5 মাসে যেটা বললা, লেভোফ্লক্সাসিন, ক্লোফাজিমিন, ইথাম্বিটল এন্ড পাইরিজিনামাইড। এটা দেখানোর উদ্দেশ্য হলো যে এই যে এগুলা কিন্তু রিসেন্ট আপডেট, এবং এটা খুব আনকমন জিনিস না, কিন্তু এটা কিন্তু অলরেডি আইসা পড়ছে, বাংলাদেশের মধ্যে এখন শুরু হয়ে যাবে বলে মনে হচ্ছে, কারণ বাংলাদেশে শুরু করতে হলে আগের যে স্টকে আছে এগুলো শেষ করতে হয়, শেষ করে শুরু করে। এটা একটা বিরাট একটা চেঞ্জ MDR TB-র জন্য, কারণ আগে ক্যানামাইসিন ইনজেকশন এত পেইনফুল ছিল, অনেক দিন চাইতো না, কেমন? এখন অরাল বেটাকোলিন আসাতে সব অরাল হয়ে গেছে, এবং ডিউরেশন অনেক কমে আসছে, শুরু হয়েছে স্যার, শুরু করছে স্যার এই প্রেজেন্ট আরো ভালো। তো এখানে অনেক কোশ্চেন MDR TB-তে কিন্তু রিসেন্ট আপডেট অনেক কোশ্চেন হতে পারে। সিম্পল একটা শর্টার ওই যে শর্ট কোর্স MDR TB চিকিৎসা চাইতে পারে, অর্থাৎ সিম্পলি বলতে পারে হোয়াট ইজ দ্য বাংলাদেশ রেজিমেন্ট, কারণ বাংলাদেশ রেজিম যেটা, একটা বাংলাদেশ রেজিম আছে পুরানটা, এখন একটা আছে শর্ট বাংলাদেশ রেজিম কোনটা, এটা চাইতে পারে। সুতরাং MDR TB-র জন্য কিন্তু অনেক রিসেন্ট আপডেট হচ্ছে, এবং প্রতি কয়েক মাস পর পর কিন্তু রেজিমগুলো চেঞ্জ হচ্ছে। সুতরাং তোমাদেরকে কিন্তু এইগুলো সম্বন্ধে একটু, কারণ টিবি যেহেতু আমাদের কমন, সুতরাং এইটা রিসেন্ট আপডেট তোমাদেরকে জানা লাগবে। এরকম একটা কোশ্চেন করতে পারে, মানে আসতে পারে, বা ওইটা বাদে এটা বলতে পারে, হোয়াট ইজ এ BPL রেজিম, কে জানো? এটাও কিন্তু এসে পড়তেছে, এটাও কিন্তু অনেক কাজ হচ্ছে এটা নিয়ে। এমন দেখো আনকমন জিনিস না, কিন্তু তুমি MDR TB গাইডলাইন খুললেই দেখবো যে ফাইনালি আমাদের যে এখন যে গাইডলাইন বাড়িয়েছে MDR TB গাইডলাইন, ওখানে কিন্তু আছে, কিন্তু এটা শুনে এটা আনকমন বলা যাবে না। বলো স্যার, নিউয়ার ট্রিটমেন্ট অফ এক্সটেন্ডেড রেজিস্ট্যান্ট TB, এক্সটেন্ড না, MDR TB বুঝলাম, MDR TB বুঝলাম, তো রেজিমটা কি স্যার? এখানে ওই বেটাকোলিন, প্রিটোমানিন আর লিওনাজোলিড, প্রিটোমানিন আর হচ্ছে লিনেজল। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, কাছাকাছি হিসাব হচ্ছে, ঠিক আছে। 6 থেকে 9 মাসের মধ্যে বেটাকোলিন, এটা কি প্রিটোনামাইড, লিনেজোলিড, এই তো। ইউজ হলো XDR TB মেইনলি, অথবা প্রি XDR। এই টার্মগুলো কিন্তু কারেন্ট রিসেন্ট আপডেট আসে পড়ে। প্রি XDR মানে কি, এবং কোন তো MDR TB যেখানে MDR TB রেজিমগুলো ইউজ করা যাচ্ছে না, কোনো হাইপারটেনশনের জন্য বা কোনো কারণে ইউজ করা যাচ্ছে না, তখন কিন্তু এই BPL রেজিম ইউজ করা যেতে পারে। তার মানে এটা তোমার পড়ে নিও। আমার উদ্দেশ্য হলো, দেখার উদ্দেশ্য হলো এই ধরনের কারেন্ট রিসেন্ট আপডেট জিনিস নিয়ে বিভিন্ন কোশ্চেন আসতে পারে। বিশেষ করে TB একটা কমন ডিজিজ, এবং রেগুলারলি আপডেটিং হচ্ছে,
শোন তোমাদেরকে কিন্তু এগুলা যেমন তুমি তোমরাই বললা শর্ট আর অরাল আপডেট কিন্তু বাংলাদেশে এসে পড়ছে, সুতরাং এটা আর খুব বেশি রিসেন্ট নাই। তারপরে আমি রিসেন্টে বলবো এটাকে এইভাবে, বা বিপিএল রেজিম, এগুলো সম্বন্ধে তোমাদেরকে ধারণা থাকা লাগবে। যাক, তোমরা তো মনে মনে ভালোই পড়াশোনা করতেছো বলে মনে হচ্ছে আমার কাছে। এরপরে আসো 3 নম্বর, এ 60-year-old obese man। এই শব্দগুলো কিন্তু তোমরা যখন খাতা পেন্সিল থাকবে লিখে ফেলবা। বয়স 65, obese man, uncontrolled diabetes, the presence with 3 days fever and cough. RT-PCR for COVID-19 is positive. He is not breathless. SpO2 96. Blood pressure 160/100 with amlodipine 10 mg daily. Taking insulin irregularly. He is also taking clopidogrel, atorvastatin, and omeprazole. এর সব লিখে ফেলতে হবে, অথবা এটা সামনে থাকবে, তোমার এই শীটটা অবশ্যই সামনে থাকবে। এখন বলো তো এটা কোন ধরনের, এটা কি মাইল্ড, মডারেট, সিভিয়ার কোভিড? কোন কোভিড এটা? মাইল্ড উইথ মাল্টিপল Comorbidity. Mild with some Comorbidity. uncontrolled, right, uncontrolled। তার মানে শুধু কোভিড না, এটা একটা মাইল্ড কোভিড এবং কোমোডিটিস, কিন্তু মাল্টিপল কোমোডিটিস, কিন্তু আনকন্ট্রোল কোমোডিটিস। কারণ আনকন্ট্রোল কোমোডিটিস আর কন্ট্রোল কোমোডিটিস পার্থক্য আছে। ভালোই পড়ছে বলে মনে হচ্ছে। সাথে সাথে কি স্যার উল্লেখ করতে হবে স্যার যে আনকন্ট্রোল ডায়াবেটিস মেলিটাস উইথ হাইপারটেনশন উইথ আইএসডি? মানে প্রশ্ন কই নেই তো এখনো, তুমি বোঝার জন্য তোমাকে যখন সিনারিও দিবে, তোমাকে কনজিউম করতে হবে না। সিনারি কিসের সিনারিও? এইটা তো প্রশ্ন না, আমি যে আলাপটা করার জন্য প্রশ্ন না, কিন্তু প্রশ্ন পরে আসছে। জি স্যার। তোমার সিনারি না বুঝলে যখনই সিনারিটা পড়বা, তোমার তো এট এ গ্ল্যান্স তোমাকে কম্পিউটারে কাজ করবে, তোমার ব্রেনে কাজ করবে কি জিনিস দেখাচ্ছে এটা। এই যে কথাটা বললা এটাই কারেক্ট, যেটা এটা একটা বয়স্ক মানুষ, মোটা মানুষ, অবেস মানুষ, অথবা এত দরকার নাই মাইল্ড কোভিড উইথ আনকন্ট্রোল মাল্টিপল কোমোরবিডিটিস, এই ধরনের একটা মেসেজ তোমার মাথায় ঢুকে যাবে থাকবে। ওকে স্যার। একবারে প্রশ্ন, নেম 3 antiviral medication that will be suitable for him. কোভিড কারেন্ট কোভিড কত বছর চলবে বলা মুশকিল, কত বছর রিসেন্ট হবে, কারণ কোভিডের তো দিন দিনে কোভিডের এখন পর্যন্ত কিন্তু আপডেট হচ্ছে কিন্তু, তাই না? কত বছর চলবে আমি জানি না। এখন বলো, নেম 3 antiviral medication that will be suitable for him। অথবা বলতে পারে মেন 3 অপশনস ফর antiviral ড্রাগস, এভাবে কোশ্চেন আসতে পারে। মোটামুটি কোন 3টে antiviral ড্রাগ এরকম জন্য প্রযোজ্য, বলো কে বলবে? IV remdesivir, oral molnupiravir, oral beta-alanine and ritonavir combination. Molnupiravir এবং molnupiravir তিনটে আছে কিন্তু রেমডেসিভির, molnupiravir, ritonavir combination। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তোমরা ঠিক আছে, কিন্তু কথা না ছিল না, কিন্তু কারেন্ট যে গাইডলাইন তোমরা তো পড়ছো বলে মনে হয়, কিন্তু তোমরা তো আমাদের কোভিডের নতুন গাইডলাইন পড়ছো, বিদেশিটা বাদ দাও, আমাদেরটা পড়ছো কিনা? বাংলাদেশের গাইডলাইন পড়ছো? পড়ছি স্যার। না পড়ছো না, পড়ো নাই, পড়লে তো উত্তরটা একটু ভালো দিতে পারতাম, এতক্ষণ তো ভালোই বলছিলাম। যে নাকি সুন্দর বলছিল আনকন্ট্রোল কোমোডিটি বলছিল, সে পসিবল মনে হয়, বলো কোন তিনটা, বলো কোন তিনটা ড্রাগের নাম বলবা। আচ্ছা ঠিক আছে, এই মূল্যরে বাদ দিতে হবে, মূল্য এখন নাই, মূল্য ইজ নট এফেক্টিভ, মূল্য 4 নম্বরে চলে এই জন্য মূল্য 3 নম্বরে নাই, যে তিনটা ছাড়া হয়েছে 3 নম্বর মূল্য নাই। প্যাক্সলোভিড, সোটোভিমাব এন্ড রেমডেসিভির। হ্যাঁ ঠিক আছে, এটা কে বললা? থ্যাংক ইউ, ঠিক আছে, এইটা যাবো, ঠিক আছে। প্যাক্সলোভিড, আবার তুমি এটা নির্মাটাডিন প্লাস বলতে পারো, ভাইবার সময় হবে। তারপর হলো মনোক্লোনাল অ্যান্টিবডি অথবা সোটোভিমাব, এটা বললেও হবে, এবং রেমডেসিভির। তার মানে এটা কিন্তু আবার এখানে আমি এটা বলি নাই, কিন্তু এটা কিন্তু আবার এটা পরে বিভিন্ন কোশ্চেন বিভিন্ন হইতে পারে, এটা কিন্তু অ্যাজ পার এফিকাসি, কিন্তু কথা বলছো না, কথা বলছো? আমি লাইনটা পড়ে শোনাই তোমাদের গাইডলাইন থেকে। রেমডেসিভির দেওয়া হয়,
বলতেছি আমি, different drugs have been found to be effective against SARS-CoV-2 according to efficacy found in different trials. One of the following drugs can be used. Higher efficacy drug as listed first as per efficacy. প্রথম প্যাক্সলোভিড, সেকেন্ড হলো সরটুমিবাব, সব মনোগ্রাম ডিভিড নয় কিন্তু এটা খেয়াল করবা, শুধু সরটুমিবাব এবং রেমডেসিভির, তিনটা। এখন এখান থেকে কোশ্চেনটা কি? আচ্ছা আমি এখন আসি এই কোশ্চেনটা, এই কথা আওয়াজ হচ্ছে, হুইচ ওয়ান ইউ উইল প্রেফার? স্যার স্ক্রিনটা চেঞ্জ হচ্ছে না আবার স্যার, হ্যাঁ আবার ফিক্স হয়ে গেছে, স্ক্রিনটা চেঞ্জ হচ্ছে না স্যার আবার। না সেই হবে কেন, এটা তো এখানে আছে, দেখা যাচ্ছে না? দুই নম্বর কোশ্চেন, স্যার এখন এক নাম্বার কোশ্চেন দেখাচ্ছে স্যার, এক নম্বর কোশ্চেন দেখা যাচ্ছে স্যার। কোশ্চেনের আনসারটা আসেনি স্যার। না না, এক নম্বর কোশ্চেন আনসার আসে নাই? না স্যার, বারবার একই বোর্ডে হ্যাং হয়ে যাচ্ছে স্যার। না স্যার আসে নাই স্যার। স্যার আবার আগের মতো বন্ধ করে অন করতে হবে স্যার। আবার বন্ধ করবো স্টপ শেয়ার দেন হলে কেমন হবে? স্যার আসলেই হবে, সমস্যা নেই। আচ্ছা আমি আবার স্টপ স্ক্রিন শেয়ার দিলাম, শেয়ার দিয়া আমি কি করবো? জি স্যার এখন ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, ঠিক আছে। আচ্ছা তাইলে নেম 3 অ্যান্টিভাইরাল মেডিকেশন, ড্রাগও বলা যেতে পারে, ড্রাগ বলে কনফিউজ করতে পারে যে মেডিকেশন লিখছে, কারণ অ্যান্টিবডি আছে তো এই জন্য মেডিকেশন লিখছি। দ্যাট উইল সুইটেবল ফর হিম, তোমরা ঠিকই বলছো প্যাক্সলোভিড, কিন্তু এখানে সরটুমিবাব আসবে। তবে মনোক্লোনাল অ্যান্টিবডি বললেও হয়তো মার্ক দিয়ে দেবে, কিন্তু সব মনোক্লোনাল অ্যান্টিবডি কিন্তু এখানে আসবে না। আর রেমডেসিভির এখানে অনেক কোশ্চেন হইতে পারে, আমি বলতেছি কি কোশ্চেন হইতে পারে। আমি যে কোশ্চেন দিছি আসছে, 2 নম্বর কোশ্চেনটা আসছে। জি স্যার আসছে স্যার। নেক্সট কোশ্চেন করতে পারে আর কি, হুইচ ওয়ান ইউ উইল প্রেফার, অথবা এভাবে কোশ্চেন করতে পারে, among the 3 which one has been shown highest efficacy against SARS-CoV-2 in clinical trial? একই প্রশ্ন ভিন্নভাবে করতে পারে, কোনটা? প্যাক্সলোভিড। এটা বলেছি, গাইডলাইনে বলেছি, 1 নম্বরে প্যাক্সলোভিড, 2 নম্বরে সরটুমিবাব, 3 নম্বরে রেমডেসিভির। এটা হ্যাং হচ্ছে কেন? আসছে প্যাক্সলোভিড, আসছে এটা? জি স্যার আসছে। ঠিক আছে, তোমরা এত কঠিন নাম্বার দরকার নেই, তোমরা প্যাক্সলোভিড বললে হবে, কিন্তু সমস্যা না, সমস্যা হলো নেক্সট কোশ্চেনটা, হোয়াট ইজ দ্য কম্পোজিশন অফ প্যাক্সলোভিড? ঠিক আছে, কিন্তু আরেকটা কোশ্চেন আছে, হোয়াট ইজ দ্য মোড অফ অ্যাকশন অফ ইন্ডিভিজুয়াল কনস্টিটিউয়েন্টস? যেহেতু এটা একমাত্র ড্রাগ, এখন ভালো ড্রাগ, এই জন্য এটা ডিটেইলস জানতে চাও। It inhibits SARS-CoV-2 protein. কোনটা? হ্যাঁ কোন ভাইরাস ফ্রম রেপ্লিকেশন স্টপ করে। রাইট। নির্মাণটা অফ করবে স্যার, আর রিটুনাবিটটা নির্মাণের কনসেন্ট্রেশন স্লো ডাউন করবে। গুড যাক, পড়ছগুলো মনে, ঠিক আছে একদম কারেক্ট। Ritonavir inhibits SARS-CoV protein to stop the virus replication, and ritonavir slows down the nitavir's breakdown to help it remain in the blood body for a longer period of time. এটা ঠিক বলছো, জাস্ট পড়লেই ভালো, ঠিক আছে। তার মানে উদ্দেশ্য, আমি দেখানোর উদ্দেশ্য হলো, যেহেতু এই ড্রাগটা এখন মানে খুব ইম্পর্টেন্ট ড্রাগ এখন হয়ে গেছে কোভিডের জন্য আপাতত এখন পর্যন্ত, সুতরাং এই ড্রাগের মোটামুটি ডিটেল চাইতে পারে পরীক্ষার সময়, এই জন্য এটা দেখানোর উদ্দেশ্য। আচ্ছা, নেম দ্য ড্রাগস হুইচ হ্যাভ টু বি স্টপড ইফ প্যাক্সলোভিড ইজ ইউজড। ওই যে ড্রাগের নাম বলছি এখানে, রোগী কি কি খাচ্ছে, এখান থেকে আসলো যে রোগী কোনটা মানে ড্রাগ ইন্টারেকশন, অন্য কথা ড্রাগ ইন্টারেকশন। আমরা গ্রস ড্রাগ ইন্টারেকশন না দিয়া আমরা এই শ্রেণী থেকে বলবো যে কোন কোন ড্রাগটা তুমি বন্ধ করতে বলবো। অ্যাটোরভাস্টেটিন, ক্লোপিডোগ্রেল, অ্যান্টি অ্যারিথমিক বন্ধ। অ্যান্টিবায়োটিক খাচ্ছে না রোগী, আন্দাজে বললে হবে না, অ্যান্টিবায়োটিক খাচ্ছে না দোষী, সে যা খাচ্ছে এইটাই তো চিন্তা করতে হবে তোমাকে, এখানে যা বলা হয়েছে তার ভিতরে বলতে হবে। ওমিপ্রাজল স্যার, ওমিপ্রাজল নাই কেন স্যার, ওমিপ্রাজল বন্ধ করতে হবে। অ্যাটোরভাস্টিন ক্লোপিডোগ্রেল না আমি জানি ওমিপ্রাজল বন্ধ করতে হয় নাকি? ওমিপ্রাজল বন্ধ করতে হয়? আচ্ছা যদি থাকে ঠিক আছে, সমস্যা নেই। আমি তো একা কোশ্চেন করছি, আমরা যখন এটা কোশ্চেন করবো, মডারেশন করবো, তখন বইপত্র দেখিয়ে ভালোভাবে করবো, এটা নিশ্চিত দেখো না তুমি, কথা বলছো না, যদি ওমিপ্রাজল বন্ধ করবা। এই পয়েন্টটা একটু, ওমিপ্রাজল পয়েন্টটা সামারিতে একটু ফাইনালি কথা বলার সময় একটু মনে করো তো, এটা নিয়ে আলাপ করবো আমি পরে। আমি এখানে ওমিপ্রাজল লিখিনি কি, তোমরা বলছো ওমিপ্রাজল বন্ধ করা উচিত, এই জিনিসটা আমি পরে বলবো, আমি শেষ করিনি। থ্যাংক ইউ নিয়ে পরে আলাপ করো। 4 নম্বর
A 65-year-old man has been suffering from unstable angina since 1990. He had TIA 3 times during the last year. BRC TIA. He is not diabetic. His fasting lipid profile এরকম total cholesterol 260 milligram, LDL 160, HDL 35, TG 180. এই হলো সিনারিও। তুমি এগুলোর সাথে সাথে নোট করে ফেলবা অথবা সিনারিও তোমার সামনে থাকবে। What drug is recommended targeting LDL? মানে LDL কমানোর জন্য কি ড্রাগ দিবা? Statin, sir. High intensity statin, sir. High intensity statin. রাইট, তার মানে তুমি গাইডলাইন পড়ছো। থ্যাংক ইউ, তুমি গাইডলাইন পড়ছো বলে মনে হচ্ছে। হাই ইন্টেন্সিটি স্ট্যাটিন অথবা অ্যাট্রোস্টেটিন অথবা রোসুভাস্টেটিন, দুইটাই যে কোনো একটা। এই যেবে বলো এবে মার্ক পাবা তুমি। গুড, ভালোই বলছো। এরপরে হোয়াইন উইল ইউ মনিটর দ্য রেসপন্স? কয় সপ্তাহ পরে লিপিড প্রবলেম করবা? After Sir, 6 weeks. initially after, sir, 1 month to After 6 weeks. take the adherence 4 of to the 6 drug. weeks. বলা ভালো, ঠিক আছে, ঠিক আছে, সবচেয়ে কারেক্ট। রেঞ্জ বলা ভালো, আফটার 4 to 12 weeks। যারা 6 বলছো তারাও কারেক্ট। এই রেঞ্জে থাকলে হলো, ঠিক আছে। এরপরে হলো ধরো এখন LDL 140 mg with atorvastatin 40 mg with good compliance. What do you next? Sir, I will increase the dose of the atorvastatin because the highest dose of the atorvastatin can up to 80 milligram, and my LDL target is 0 to 5 milligram per day. এই কার আওয়াজ আসতেছে? মাইকটা মিউট করে দাও। এই আমাদের ম্যানেজার তার কি করতেছে? সবাইকে মিউট করে দেন তো। দুজনে বাজে বাকি মিউট করো। হ্যাঁ, ঠিক আছে। এখন দেখো এটা ঠিক আছে, তবে আমার প্রশ্নটা করা ভুল হয়েছে। আমি বলি এখানে অ্যাটোভাস্টেটিন হাই ডোজ দিয়ে দিলে ভালো হতো প্রশ্নটাতে, যেটা আমি চাচ্ছি। এখানে লেখা থাকবে ডোজ বাড়াবো স্যার, আপ টু না না, এই কোশ্চেন এভাবে হবে না। আমি বলি LDL is 140 with high dose of atorvastatin with good compliance. এখন কি করবা? স্যার নেক্সট স্যার আমি AZT-MAB ব্যাক করব স্যার। হ্যাঁ, ঠিক আছে। তাহলে প্রশ্নটা 40 মিলি কিন্তু হাই ডোজ, কিন্তু 40 মিলি দেওয়া মানে আর দেওয়ার স্কোপ নাই। যদিও এটা 80 মিলি দেওয়া যায়, তাহলে আমি এখানে 80 করে দেবো। আমরা নেক্সট কোশ্চেন স্যার আমরা তো 40 to 80 দিতে পারি, এখানে 40 থাকলে তো আমাকে বলতে হবে স্যার আমি atorvastatin। ঠিক আছে, ইউ আর রাইট, কিন্তু কোশ্চেনটা করার সময় আমরা বলে দেবো হাই ডোজ দিচ্ছি আমরা, ঠিক আছে। তাইলে হাই ডোজ দেওয়া হলে তুমি অ্যাড করবা AZT-MAB, ঠিক আছে তো? AZT-MAB, ঠিক আছে। এখন কারণ এটা সহজ হয়ে গেল। এখন কোশ্চেন হলো হাউ AZT-MAB অ্যাক্টস, এটাও পারো বলে মনে হচ্ছে। কিভাবে কাজ করে? কারণ তোর ইম্পর্টেন্ট ড্রাগ এটা। কিভাবে কাজ করে? ডিক্রিজ দ্য কোলেস্টেরল অ্যাবজর্পশন। খুব সিম্পল কাজ এটা। লাইপোপ্রোটিন অত কথা বলার দরকার নেই, যে একটা কাজ অ্যাবজর্পশন কমাবে স্যার, অ্যাবজর্পশন কমাই দেয়, আর কিছু বলার দরকার নেই। এরপরে হলো আফটার 12 weeks LDL-C is 110 milligram with maximally tolerated dose of atorvastatin and AZT-MAB. What do you next? Sir, I have to add another drug, sir, PCSK9 inhibitor or কি আর করবা? PCSK9 inhibitor স্যার। তখন আমার টার্গেটে পৌঁছাইতে হবে স্যার। টার্গেট তো স্যার এই পেশেন্টের জন্য তোমাকে ব্যাখ্যা করতে বলা হয়তো, তোমাকে বলা হয়েছে কি অ্যাড করবা? PCSK9 inhibitor স্যার। কি? PCSK9 inhibitor। Yes. তার মানে পড়ছো বলে মনে হচ্ছে PCSK9 inhibitor, ঠিক আছে, গুড। তার মানে এটা বলার উদ্দেশ্য হলো তোমাকে, ও পড়ছে বলে মনে হচ্ছে, জানি না সবাই পড়ছে কিনা, লিপিড গাইডলাইন তোমাকে পড়ে আসতো। আমি একটু আগে বললাম, প্রথমে বললাম বিভিন্ন গাইডলাইন, কমন যে গাইডলাইন গুলো আছে যেগুলা আমরা ইউজ করি, এগুলা তোমাকে কারেন্ট ইয়ার জন্য পড়তে হবে। তার মানে টু অ্যাড PCSK9 inhibitor অথবা, হ্যাঁ ঠিক আছে। এখানে হয়তো বাড়িতে পারে, হয়তো যাই না, আরো বাসা তুমি এটা বলবা, তখন বলবে যে PCSK9 inhibitor কি কি ড্রাগ আছে এখানে, অথবা বলবে যে ইভোলাকুমাব, অথবা তুমি তো পারতেছো, সবাই যদি পারে খুব ভালো কথা, অথবা এটার কিভাবে কাজ করে না, আমি বলছি কোশ্চেন আসতে পারে আর কি, বলা যায় না, দুই একটা কোশ্চেন এরকম দিতে পারে, যেহেতু রিসেন্ট আপডেটের ব্যাপার তো, এবং ইম্পর্টেন্ট ড্রাগ, কারণ ড্রাগে 3টা, সুতরাং দিতে পারে আর কি। তো এইখানে এটা দেখানোর উদ্দেশ্য হলো যে রিসেন্ট আপডেটের কোশ্চেন কিভাবে হইতে পারে ওদের ভবিষ্যতে, এটা দেখানোর উদ্দেশ্য, হুবহু যেরকম ভাবে সেমন না আর কি। লাস্ট কোশ্চেন,
স্যার আমরা কোন গাইডলাইন্স ফলো করব স্যার লিপিডের জন্য? এটা তো গাইডলাইন সব কাছাকাছি সবগুলা। সাধারণত লিপিডের জন্য যেটা গাইডলাইন ইউজ করা হয় সেটা হলো তোমার ওই যে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন, যেটা কথা বলছো না, তবে দেখবা যে মোটামুটি সব গাইডলাইন কাছাকাছি। যেমন হাইপারটেনশনের জন্য তুমি অনেক গাইডলাইন আছে, নাইস গাইডলাইন আছে, ডব্লিউসি গাইডলাইন আছে, কার্ডিওলজি গাইডলাইন আছে, তো এগুলা মোটামুটি সবাই কাছাকাছি। তবে ওইটার জন্য আমার নাইস গাইডলাইনটা অনেকে পছন্দ করে, তো এগুলা কাছাকাছি মোটামুটি। দেখবা টিচাররা কোনটা পড়ায় কোনটা পড়ে দেখলে বুঝবা তুমি। টিভির জন্য ন্যাশনাল গাইডলাইন, আমাদের দেশের গাইডলাইন। কোভিডের জন্য আমাদের দেশের গাইডলাইন, যেগুলা দেশের গাইডলাইন ভালো গাইডলাইন। অ্যাজমার জন্য দেশে জিনা গাইডলাইন, তো সিওপিডির জন্য এগুলো নাম করা গাইডলাইন আছে, তুমি ক্লাস করলে বুঝবা। 5 নম্বর কোশ্চেন, আমার লাস্ট কোশ্চেন। সরি, a 60-year-old man has been on levodopa for 5 years for Parkinson's disease. Recently, the patient is experiencing motor fluctuation and dyskinesia. The quality of life of the patient has been compromised, and available medical therapy is not working. এই levodopa কিছু কাজ করতেছে না। Device-assisted treatment options are in consideration. Device-assisted treatment options are in consideration. Questionটা হলো, tell me the 3 device-assisted treatment option. কে বলবে? যেমন তো পড়ো নাই না? ডিপ ব্রেন স্টিমুলেশন। না না, তুমি ডিপ ব্রেন স্টিমুলেশন। ডিপ ব্রেন স্টিমুলেশন একটা না, নাকি আর তিনটা আছে? আরটা কি? থ্যালামোটমি স্যার। সেটা কিন্তু থ্যালামোটমি। এটা সার্জিক্যাল। থ্যালামোটমি না না না, সেটা সার্জিক্যাল স্যার। ভ্যাগাল নার্ভ স্টিমুলেশন স্যার। ডিপ ব্রেন স্টিমুলেশন অপশন। আচ্ছা, এটা তোমার পারার দরকার নেই না, এটা তেমন দেখানোর উদ্দেশ্য, তোমার পারার কথা দেখানোর উদ্দেশ্য হলো রিসেন্ট আপডেটের কোশ্চেন কিভাবে আসতে পারে, এটাও দেখানোর উদ্দেশ্য আমার কথা। তোমার পারার কথা, তোমরা যা পারছো অনেক পারছো, পাস করার মধ্যে পারছো বলে মনে হচ্ছে, এটা নাও পারতে পারো। ভ্যাগাল নার্ভ স্টিমুলেশন। 2 নম্বর হলো এই যে এসসিআইজি, কন্টিনিউয়াস লিভোডোপা কার্বিডোপা intestinal infusion delivered through a percutaneous gastrostomy tube by battery powered pump. আর 3 নম্বর হলো CSAI, এটা হলো continuous subcutaneous amomorphine infusion administered by a battery powered pump. এগুলা তুমি যদি পার্কিনসন ডিজিজ গাইডলাইন পড়বা, দেখবা যে অনেক ডিটেইল বলা আছে, এক জায়গায় বহু জায়গায় বলা আছে জিনিসগুলো। আপনি পড়ো, দেখবা যে এগুলো ডিটেইল বলা আছে। আমি জানতাম না আসলে, আমি তোমাদের ক্লাস নিয়ে যখন ডিসকাস খোঁজা শুরু করলাম, দেখি যে এগুলো এখানে দেওয়া আছে এবং ভালোভাবে দেওয়া আছে, কিন্তু এমন না যে অল্প করে দেওয়া আছে। সুতরাং আমি জানতাম না, তোমরা যে রিসেন্ট আপডেট পড়তে হবে তোমাদেরকে, এই জন্য আমি তোমাদের দেখানোর উদ্দেশ্যে আনলাম যে এরকম কোশ্চেন আসতে পারে। তো আমি এই কোশ্চেন করবো না আর কি, কিন্তু আমি যেটা জানি না এই কোশ্চেন তোমাদের করবো না। হয়তো আমি বলবো যে একটা বলো, ওই ডিপ ব্রেন স্টিমুলেশন জানো তোমরা, এটা বললে হবে হয়তো, কথা বলছো নাই? আচ্ছা, এরপরে কোশ্চেন হলো, হোয়াট ইজ দ্য ইউজফুলনেস অফ দিস ট্রিটমেন্ট অপশন? কেন করা হয় এই ডিভাইস অ্যাসিস্টেড অপশন? কেন, উদ্দেশ্য কি? আজ উত্তরটা আমি দিয়ে দিই। ডোপামিন অ্যাক্টিভিটি বাড়ে না, দে রিডিউস দ্য অফ টাইম এন্ড ইনক্রিজ দ্য অন টাইম, এবং তাদের ডিসকারেন্সি কমে যাবে, এই উদ্দেশ্যটার। অফ টাইম কমাবে, অফন আছে না, হ্যাঁ, অফ টাইম কমাবে, অন টাইম বাড়িয়ে দেবে, মানে বইতে এইভাবে বলা আছে আর কি। বইতে মানে স্ট্যান্ডার্ড বই, আমি কোনো আনস্ট্যান্ডার্ড বই ইউজ করিনি। প্লিজ মেনশন দ্য সার্জিক্যাল ট্রিটমেন্ট অপশন ফর অ্যাডভান্স পিডি। এটা বলছো তোমরা, বলে বলছো তাই না? থ্যালামোটমি এবং সাবথ্যালামোটমি। অথবা বলতে পারে 3টা অপশন, কোশ্চেন করতে হবে তোমাকে, 3টা অপশন বলো, সার্জিক্যাল ট্রিটমেন্ট অপশন বলো পারফরম্যান্স ডিজিজের জন্য, 3টা অপশন বলো। এই রিসেন্ট আপডেট। সুতরাং আমার এখানে দেখানোর উদ্দেশ্য হলো তোমাদের ভয় পাওয়া না, রিসেন্ট আপডেটের কোশ্চেন অদূর ভবিষ্যতে কি চেহারা নিয়ে আসতে পারে, কি ধরনের কোশ্চেন হইতে পারে, সোর্সটা কি হইতে পারে। আরেকটা সোর্স হলো তোমার বিভিন্ন জার্নাল, বিভিন্ন জার্নাল থেকে বলে জার্নাল আমরা কয়টা পড়বো, না কয়টা পড়ার দরকার নেই। জার্নালে যেগুলো কারেন্ট ইস্যু নিয়ে যেগুলো কথাবার্তা বলে সেটি আসবে, তোমাকে সব জার্নাল পড়তে হবে না। তবে এখন তো এটা তো 5 ইয়ার্স এর প্রোগ্রামটা আমাদের এখন ফেলোশিপের, থার্ড ইয়ারটা, ফাইনাল ইয়ারটা হলো অ্যাডভান্স ট্রেনিং অথবা কিনা বলে স্ট্রাকচার একাডেমিক কোর্স। সেখানে কিন্তু এই রিসেন্ট আপডেটেড ব্যাপার আছে। সুতরাং তোমাদেরকে সেখানে হয়তো ওই সময় জার্নাল ক্লাবে, নিশ্চয়ই সব জায়গায় জার্নাল ক্লাব হয়, এখন জার্নাল ক্লাবে তো আলোচনা হবে হয়তো। তো কোনো টিচার হয়তো ওই ক্লাবে ছিল, একটা কোশ্চেন দিয়ে দিতে পারে জার্নাল ক্লাব থেকে, কারণ জার্নাল ক্লাবটা এখন প্রচলিত ইস্যু, সবখানে জার্নাল ক্লাব হয় বলে মনে হচ্ছে আমার। থ্যাংক ইউ।
আচ্ছা, এইটা আমার থ্যাংক ইউ, ডু ইউ হ্যাভ এনিথিং এলস টু সে? এটা আমি বলে দিই, এটা প্রতি কোশ্চেনের পরে থাকবে জিনিসটা। গতবারে আগের বারে এইবারের আগের বারে ছিল না, এবং আমি কিন্তু জিজ্ঞাসা করছি কেন নাই, কারণ বিসিবির যে এগুলা করছে, বিসিবির স্ট্যান্ডার্ড একটা কিন্তু অপারেটিং প্রসিডিউর আছে বিসিবি। কোশ্চেনটা কেমন হবে, কিভাবে কোশ্চেন করতে হবে, এটা কিন্তু টিচারদেরকে বলা হয় কিন্তু। সুতরাং একটা কিন্তু এটা আমি করি নাই, একটা গ্রুপ অফ টিচার্স কয়েক মাস লাগে এইগুলা করছে, একদিনে হয় না কিন্তু জিনিসগুলো। হয়তো ভবিষ্যতে আরো মডিফিকেশন হবে, হয়তো ভবিষ্যতে আরো মডিফিকেশন হবে, কিন্তু এখন পর্যন্ত যেটা স্ট্যান্ডার্ড প্রসিডিউর আছে এটা আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, তোমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, সেই অনুযায়ী কোশ্চেন করার কথা টিচারদের। কেউ না করলে তারা ভুল করছে, আর চেঞ্জ করতে হয়, চেঞ্জ করে ওয়েবসাইটে দিতে হবে, এটা চেঞ্জ করলাম। এটা যখন থাকবে তোমার, এটা কিন্তু প্রতি স্টেমে করার কথা তোমাকে। ধরো এখানে 3টা স্টেম আছে তোমার, 1 2 3টা স্টেম আছে, প্রতি স্টেমে করার কথা। অথবা যদি মনে করেন না এটা সময় বাঁচানোর জন্য উনি পরে করতে পারে। থ্যাংক ইউ, এবং শুধু থ্যাংক ইউ না, থ্যাংক ইউর সাথে এই শব্দ যোগ করা উচিত। এটা বিসিবি কাউন্সিল পাস করা শব্দ, আমি বলি যোগ করিনি। ডু ইউ হ্যাভ এনিথিং এলস টু সে? কারণ আমরা যে বললাম ইন্টারেক্টিভ এক্সামিনেশন, ইন্টারেকশন স্কোপ কোথায়? আমি প্রশ্ন উত্তর দিলাম, আমি তোমাকে কোনো কিছু বলবো না, আমি শুনে যাবো, কিন্তু এইখানে তোমার সাথে আমার ইন্টারেকশন স্কোপ আছে। ডু ইউ হ্যাভ এনিথিং এলস টু সে? যখন এটা বলবে তখন তুমি চিন্তা করবা যে আমি যে এতক্ষণ জবাব দিলাম কোথাও কোনো ভুল করলাম কিনা। তখন এক্সকিউজ মি স্যার, আমার স্যার প্রথম প্রশ্ন আমি একটু রিভাইজ করবো স্যার, প্রথম উত্তরটা বললা আর কি, মনে সে ফর এক্সাম্পল স্যার আমি এখন মনে পড়ছে স্যার, তখন আমি একটা বলছিলাম যে এখন মনে পড়ছে, আমি আর 2টা বলতেছি এখন। এরকম তোমাকে স্কোপ দেওয়া হলো কিন্তু ইন্টারাকশন বা কোনো এক্সপ্রেশন, কোনো ব্যাখ্যা, কোনো কোয়ারি, এখানে একটু আলাদা সুযোগ আছে, একটু সুযোগ আছে। এখন যেটা হবে, প্রথম উত্তর দেওয়া নাই কিন্তু পরে উত্তর দিচ্ছ, মার্কটা কি আগের মতো হবে না কম হবে, এটা নিয়ে কোনো ডিসিশন, এটা টিচারের উপর ছেড়ে দেওয়া হয়েছে, টিচাররা ঠিক করবে তোমায় কি দেবে। অথবা প্রথম তুমি কি না বলে ঠিক দিছিলা, কিন্তু এখন রিভাইজ করতে যে ভুল দিলা, যেমন যেটা করে খাতা দেখা, রিটেন খাতা লেখার সময় প্রথম ঠিকই লাগছে, যখন রিভিশনের সময় তখন দেখা গেল যে এটা কাইটা আবার ভুল লাগছে, এরকম হয় কিন্তু অনেক সময়। তখন কি হবে, এটাও কিন্তু আমরা এখনো পানিশমেন্ট দিচ্ছি না আমরা। যদি আগে ঠিক বলে থাকো পরে ভুল বলো, আমার মনে টিচার অত নির্দয় হবে না, ওই ঠিকটাই ধরবে আর কি, ধরবে না আর কি, এরকম। কিন্তু এটা নিয়ে আমার কোনো ইনস্ট্রাকশন নাই। তার মধ্যে বলা উদ্দেশ্য ছিল থ্যাংক ইউ বলার লগে লগে, বা শুধু থ্যাংক ইউ না, ডু ইউ হ্যাভ এনিথিং এলস টু সে, এটা উনি প্রশ্ন করার কথা টিচাররা, আমরা টিচারকে সেভাবেই ওরিয়েন্টেশন করি। তখন তুমি স্কোপ নিবা, কোনো ভুল বললে অথবা না বলে থাকলে, সময় থাকলে তুমি এখানে কারেকশনের ব্যবস্থা আছে। আরেকটা এই জিনিসটা, এইটা কিন্তু টিচারের জন্য। ধরো একটু আগে যে আমরা ওমপ্রজনের কথা বলছিলাম, আমি দিয়েছি 3টা, একটা ছিল ক্লোবিডগ্রল, একটা ছিল অ্যাট্রোভেস্টেটিন, আরেকটা ছিল কি অ্যামলোডিপিন। কিন্তু ওমপ্রজল সেখানে ছিল না, কিন্তু তুমি ওমপ্রজল বললা। এখন টিচার দেখলো, টিচার জানে যে ছেলেটা ঠিকই বলছে, সরি তুমি কি আসছো? আইসো না আজকে, আগে না ফোন করে আইসো, আগে আসতে পারবো না বলে ফোন করে, পরে ফোন করো, ঠিক আছে, থ্যাংক ইউ, আইসো না, সরি। আচ্ছা, এখন কথা হলো এখন এটা এখানে সিস্টেম করা আছে, কিন্তু এটা কিন্তু বিসিএস কাউন্সিল দিয়ে পাস করা। ইফ ইট ইজ অবজার্ভ দ্যাট the examiner's answer that is not in the checklist, but the examiner thinks that it is relevant, pertinent, and justified, then a maximum of 2 such answer in each segment can be replaced by any answer. তার মানে ধরো তুমি 3টা চাইছে, তুমি এখানে ক্লোবিডগ্রল বললা আর অ্যাট্রোভেস্টিন বললা, এমলোডিপিন বলো নাই, না বলে ওমপ্রজল বলছো, কিন্তু ওমপ্রজলের অ্যান্সার সেটা নাই, কিন্তু টিচার ভাবতেছে এটা কারেক্ট বলছো, তখন তুমি মনে এটা কারেক্ট ধরে নেবে, যেটা তুমি বলো না এটা বাদে ধরে নেবেন। কিন্তু তুমি যদি 3টা ঠিক করে বলে থাকো, এক্সট্রা নতুন করে বলো, সেটাও কারেক্ট, ওটা ধরবে না, কারণ 3টা কারেক্ট দরকার ছিল, কিন্তু 3টা কারেক্ট পাই গেছে। এই ধরনের স্কোপ কিন্তু আছে। সুতরাং তোমরা যদি বেশি বলো, ওনারা কিন্তু এটা নিয়ে নেবে, এটা দেওয়া আছে। এমন না যে যারা আমরা কোশ্চেন করি
যদিও অনেক সময় নিয়ে কোশ্চেন করা হয়, কিন্তু তারপরে তো ভুল হইতে পারে, বা অনেক সময় কারণ তোমরা অনেক বেশি পড়ে আসো, তোমাদের অ্যান্সারটা ঠিক হইতে পারে। সুতরাং তোমাদের ঠিক অ্যান্সার দাও, আমাদের ভুলের কারণে যেন তোমরা তোমাদের পানিশমেন্ট না হয়, সেই জন্য স্কোপগুলো এখানে রাখা হয়েছে, টিচার হিসেবে তোমাদের স্কোপ করে দেবেন। এইটাই হলো আমার মনে হয় শেষ লাইভ বলে মনে হচ্ছে। এবার আমার তরফ থেকে থ্যাংক ইউ। আমরা কি শেষ করব না তোমাদের কোনো বক্তব্য আছে? আর এই তুমি আসো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোনো কোশ্চেন থাকলে আমরা আনসার করবো, আর নাহলে আমরা এখন ছুটি নেব। স্টুডেন্ট কারো যদি কোশ্চেন থাকেন আপনারা। স্যার আসসালামু আলাইকুম, একটা কোশ্চেন করা যাবে? হ্যাঁ ওয়ালাইকুম, বলো। জি বলেন। স্যার এই আইইউ তো আমরা দিলাম লাস্ট সেশনটাতে। স্যার আইইউ যে প্রথম যে কোশ্চেনটা থাকে, স্যার এই কোশ্চেনটা যদি স্যার স্টুডেন্টের হাতে থাকে, তাহলে স্যার পরবর্তী কোশ্চেন যদি টিচার করতো, স্যার এইটা ইফেক্টিভ হইতো বেশি। স্যার আপনারা তো প্রথম কোশ্চেনটা কেন, কি সুবিধা কি? সুবিধা কি? প্রথম কোশ্চেনটা স্যার যদি পড়ার পরে মানে এমন হয় না যে স্যার পরবর্তী কোশ্চেন গুলা করতেছে, তো করতে করতে দেখা যায় স্যার মানে আবার যদি একটু কোশ্চেনটা দেখতে চাই, বা আবার যদি কোশ্চেনের সিনারিওটা আবার যদি স্যার অনেক সময় হয় যে স্যার ভুল লাইনে চলে যায়। না প্রথম কোশ্চেন না সিনেব, প্রথম কোশ্চেন দিলে কি লাভ হইলো বলতো। প্রথম কোশ্চেন থাকলে একটা হয়তো তুমি বলতে পারো যে আমাদেরকে সব কোশ্চেন, তুমি তো বলতে পারো যে কোশ্চেনগুলো আমাদেরকে দিয়ে দিলে ভালো হয়, আমার হাতে দিয়ে দিলে ভালো হয়, এটা একটা বলতে পারো। কথা বলতে নাই, এটা ভালো হয় স্যার। এটা দেওয়া নেই, কোশ্চেনগুলো হাতে দিলে ভালো হয় স্যার। জি স্যার, এটা ভালো হয় কোশ্চেন উইথ সিনারিও দেওয়া হবে না, এই কোশ্চেনগুলো হাতে দিলে ভালো হয়। ভালো তো হয় বুঝলাম, কিন্তু কোশ্চেনগুলো এমন করা হয় একটা পর একটা, এমন স্টেপ বাই স্টেপ কোশ্চেনগুলো করা হয়, একবারে দিয়ে দিলে এটা আর ইয়া থাকবে না। স্যার অন্তত সিনারিওটা যদি হাতে দেওয়া হয় বুঝতে পারি স্যার। আমরা অনেক সময় সিনারিওটা হাতে দেবে, সিনারিও সামনে থাকবে, ইংলিশটা অনেক সময় বুঝতে পারি না স্যার। সিনারিও সবসময় সামনে থাকবে। জি স্যার, সিনারিও এবার সামনে দেওয়া হয়েছিল স্যার। ওকে স্যার, ওকে থ্যাংক ইউ। সিনারিও সবসময় হাতেই দেওয়া হবে। তবে এটাও চিন্তা করা হচ্ছে, এটা সিস্টেম করা হচ্ছে না, বেশিরভাগ জায়গা কম, সিনারিওটা তোমাকে আগে দিয়ে দেওয়া হবে। তুমি যখন ঢুকবা তার 5 মিনিট, যেমন এমআরসিবি তে আছে, সিনারিওটা তোমাকে আগে দিয়ে দেওয়া হবে, তুমি পয়লা ঢুকবা। কথা বলছো নাই? এরকম হইতে পারে ভবিষ্যতে, যখন ভালো অ্যাকোমোডেশন হবে এরকম হইতে পারে, কিন্তু কথা বলছো নাই? এটা করা হবে, হবে তাহলে আমরা প্রিপেয়ার এমআরসিবি তো সেরকমই করা হয় বলে মনে হচ্ছে। এটা ধরে একটা টাইম পাওয়া যাবে। হ্যাঁ, এটা করা হইতে পারে ভবিষ্যতে। তখন কিন্তু যখন সুযোগ দেওয়া হবে, তখন কিন্তু সিনারি আরো রিচ সিনারি হবে আর কি, যেন কনজাম্পশন করতে সময় লাগে আর কি। স্যার টাইপ টু থিংকিং। হ্যাঁ স্যার আসসালামু আর আলাইকুম। কারো কোনো কোশ্চেন আছে? আসসালামু আলাইকুম। এটা তারা ক্লাসের বিষয়ে বা কোনো টপিক নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? স্যার আসসালামু আলাইকুম। আমি স্যার ডাক্তার মোহরম বলছি। ওয়ালাইকুম আসসালাম, বলো। স্যার আমার প্রশ্নটা ছিল স্যার, মানে সাতদের রেসপন্স আমি স্যার দুইবার ইয়াতে আইইউতে অ্যাটেন্ড করলাম তো, গত জানুয়ারিতে, কিন্তু দেখা যাচ্ছে স্যার সাতদের রেসপন্স অনেক সময় একরকম থাকে না। যেমন এবার ম্যালেরিয়ার যেটা ছিল এই অ্যাকিউট কেস ম্যানেজমেন্ট, সেখানে অনেকটাই স্যার বিভিন্ন স্টেশনে স্যার হচ্ছে ট্রাভেলিং হিস্ট্রি আছে, অনেককে বলছে নাই। এটা স্যার একটা ডিসক্রিপেন্সি আমার এইবার মনে হয়েছিল স্যার। আরেকটা হচ্ছে স্যার, যখন অ্যাকিউট কেস বা ক্রনিক কেস ইভালুয়েশনের ক্ষেত্রে বলা হয় হোয়াট আর দ্য হিস্ট্রি ইউ উইল টেক ফ্রম দ্য পেশেন্ট, তখন দেখা যাচ্ছে স্যার আমরা 4-5টা বলছি, কিন্তু আমরা জানি না পরবর্তীতে স্টেপ কয়টা আছে, এটা জানার কোনো স্কোপও নাই। স্যাররা দেখে যে আরো কি বলতে অনেকক্ষণ, মানে 2 মিনিট বা এরকম চলে যায়। দেখা যাচ্ছে কি শেষ পর্যন্ত আমরা লাস্ট যে কোয়েশ্চেনটা থাকে 5 নাম্বার বা 4 নম্বর কোয়েশ্চেন অনেকে রিস্ক করতে পারেনি। এগুলো স্যার যদি একটু অ্যাটেনশন দেওয়া যায়। ঠিক আছে, এটা নিয়ে আমরা জানি, এটা নিয়ে টিচারদের নিয়ে আমরা টিচারের কোনো কথা বলার স্কোপ নেই এখানে। টিচাররা সুফিয়া রোবট, আর কি এটা বলা কোনো স্কোপ নেই টিচারদের। কথা বলছো নাই? এটা লাস্টে যখন থ্যাংক ইউ দেবে তখন সুযোগ থাকবে তোমার আবার বলার। তুমি যখন আর না বলবা, উনি নেক্সট কোশ্চেন চলে যাবে। আর কি এটা বলার কোনো স্কোপ ছিল না। তাও কিনা আমরা টিচারকে যখন অরিজিনেশন করবো তখন বলে দেবো, উনি কোনো কথাই বলবেন না। কথা বলছো নাই? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলো। স্যার ওই যে প্রত্যেকটা কোশ্চেনের মধ্যে কি 5টা করে স্ট্রিম থাকবে? স্টেশনে প্রত্যেকটা স্টেশনে 5টা করে কোশ্চেন থাকবে? স্টেশনে এটা হিসাব করা হয়। তুমি 5 মিনিটে
অনেক সময় শর্ট কোশ্চেন থাকে, অনেক সময় ব্রড কোশ্চেন থাকে। এটা যখন আমরা কোশ্চেন করি তখন চিন্তা করি যে 5 মিনিটে সবগুলো কোশ্চেন উত্তর দিয়ে আসতে পারবে কিনা। যদি বড় কোশ্চেন হয় একটা দুইটা কোশ্চেন দিয়ে হয়ে যেতে পারে, বা একটা কোশ্চেন দিয়ে হইতে পারে অনেক সময়, বা শর্ট শর্ট কোশ্চেন হইলে 4-5টা হইতে পারে। এটা ডিপেন্ড করে কি কোশ্চেন করা হয়, উত্তরটা কি ধরনের হইতে পারে, সেই হিসেবে চিন্তা করা হয়। থ্যাংক ইউ স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলো। একজন করে প্লিজ বলো স্যার আমি সারোয়ার বলছিলাম স্যার। স্যার এই যে সারোয়ার, বলো। হ্যাঁ, জি স্যার, আপনি যে বলছিলেন স্যার যে স্টেশন 4 এবং 5 যদি অন্য স্টেশনের সাথে মার্জ হয়ে যায়, যেমন ইথিক্যাল ইস্যুস বা মেডিকেল এথিক্স অথবা পাবলিক হেলথ, এগুলো স্যার ওই স্টেশনগুলো রিপ্লেস হবে কোন মানে টাইপের কোশ্চেন দিয়ে? টিচার যেটা মনে করি, এটা কোনো ধরা বাঁধার নিয়ম নাই। ইমার্জেন্সি দুটো জায়গায় 3টা হইতে পারে, তারপর তোমার ক্লিনিকে একটা জায়গায় 2টা হইতে পারে। এটা তো ইয়া করা হয়নি। স্যার আরেকটা জিনিস স্যার, এবার যে ওই যে ম্যালেরিয়া কোশ্চেনটা ছিল স্যার, কোশ্চেনটা ছিল অনেক ভেগ স্যার, ওইটা দিয়ে ম্যালেরিয়া রিচ করতে করতে অনেক টাইম চলে গেছিল স্যার। স্যার এই ধরনের ভেগ কোশ্চেন করলে একটু সমস্যা হয় স্যার। যদি হয়ে থাকে এটা দুঃখজনক, ব্যাক কোশ্চেন থাকা উচিত না, হয়তো মানে কোন এখান থেকে স্যার সব কেউ রিচ করতে পারে নাই, মানে যেটা স্যার চাপতে করতে পারেনি। আর একটু স্পেসিফিক করা দরকার ছিল স্যার, একটু সাজেশন। হ্যাঁ, এটা যেহেতু এখন তো ডেভেলপমেন্ট স্টেজে, তো যেটা বুঝছো তোমরা, এই যে কথাগুলো বলতেছো এটা আমাদের নলেজে থাকবে, আমরা নিয়ে আবার আলাপ করব। স্পেসিফিক ধাঁচের করলে জানো না যে কোশ্চেনগুলো আবার দেওয়া হয়েছে, এগুলো কিন্তু আমরা আবার ইভ্যালুয়েশন করব। কথা বলছো না, এটা নেক্সট বারে কোশ্চেন করার সময় আমরা দেখবো যে কোন কোন কোশ্চেনে ছেলেরা খারাপ করছে। কথা বলছো না, অলরেডি টাইম করছে যে কখন বসবে, বসে দেখবে ওই কোশ্চেনে ছেলেরা সবাই খারাপ করলো, তাহলে কি কোশ্চেন করা হয় স্যার রিটেনেও এরকম করা হয়। জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলো। ইসমাইল স্যার, কক্সবাজার থেকে। কক্সবাজার থেকে, বলো। হ্যাঁ জি স্যার। স্যার একটা আপনার এই আইভি একটা ওই যে ডিসলিপিডেমিয়া যেটা ছিল, ওখান থেকে আমার একটা অবজারভেশন আর কি। বলো। একটা কোয়েশ্চেন হচ্ছে LDL 140 মিলিগ্রাম উইথ দ্য হাইয়েস্ট ডোজ অফ দ্য 40/80 মিলিগ্রাম অফ দ্য স্টেটিন বা এটোরোবাস্টেটিন, বাট এরপরে কি করবে, মানে কি এটা যদি কন্ট্রোল না হয়? আনসারটা ছিল ইজিটিম্যাপ, বাট একটা স্টুডেন্ট যদি ওই ইজিটিম্যাপ আনসার না করে অন্য একটা ভুল আনসার করে, এরপরে সেগমেন্টে আপনার কোয়েশ্চেন ছিল হাউ মেকানিজম অফ দ্য ইজিটিম্যাপ, তখন আপনি কি স্যার ওই ইজিটিম্যাপ শব্দটা ওই কোয়েশ্চেনটা করবেন, তখন তো স্টুডেন্ট বুঝবে হ্যাঁ আমার মনে হয় ওই আনসারটা অন্য কিছু ভুল দিয়েছে, এটা ইজিটিম্যাপ ছিল, মানে এই ধরনের তখন কি ব্রেক হয়ে যাবে? মানে ওই যে থ্যাংক ইউ যখন দেবে, হ্যাভ ইউ এনিথিং এলস টু সে যখন বলবে, তখন ঘুরে তুমি বলবা স্যার ভুল হয়ে গেছে, এটা ওই সেকেন্ড টাক্স ইজটিম্যাপ হবে, স্কোপ তুমি নিয়ে নিবা। জি জি জি। কিছু তো কোশ্চেন করার সময় তো আমরা তো এত নির্দয় না, এই সুযোগটা তোমরা পাইলে নিলে ক্ষতি তো নাই। জি জি স্যার, কিন্তু এখানে ওই ইজিটিম্যাপ না বললে কি স্যার ইজিটিম্যাপ রিলেটেড থার্ড কোশ্চেনটা করা হবে কিনা স্যার? উনি করবেন, যেহেতু কোশ্চেনটা আসেন, এখন উনি ওই সময় কি ডিসিশন নেয় বলা মুশকিল, কিন্তু কোশ্চেনটা করারই কথা না। জি স্যার, কোশ্চেনটা এইভাবে সেট করা হয়েছে, তোমরা একটু বেনিফিট নিবা আর কি। থ্যাংক ইউ বলার লগে লগে ওই উত্তরটা আসে নাও, সমস্যা কি? অতটুকু বুদ্ধিমান হইলে তো আমরা চাই যে ডাক্তাররা বুদ্ধিমান হোক, সমস্যা কি? জি স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ। এটা স্যার কাইন্ডনেস অফ দি এক্সামিনার উপর নির্ভর করে। কিছু আছে, কিছু এইটা তো এত না যে একদম মানে টাইট তারপর তো আমরা চেষ্টা করি টাইট করার জন্য, যেন ওই যে আরো বলেন আর কি আছে এই করে। ওই ড্রাগের নাম স্পেসিফিক না বলে এইভাবে তো বলতে পারে না যে হাউ দিস ড্রাগ ওয়ার্কস। হ্যাঁ, হয়তো ওই সময় এটাও বলতে পারে না, বলার কথা না, তাহলে একজন কোশ্চেন করবে, সমস্যা কি তোমার? তুমি যদি সুযোগ দাও সুযোগটা, সমস্যা কি? অথবা যখন মডারেশন করে কোশ্চেনটা, তখন হয়তো আমি তো দিছি হাউ এক্স, তখন হয়তো যারা মডারেশন করে তারা নামটা না উল্লেখ করতে পারে, কোশ্চেনে সেভাবে হইতে পারে, হয়তো হইতে পারে। এটা হইতে পারে। হ্যাঁ বলো স্যার। আমি ডাক্তার সবুজ বিশ্বাস বলছি স্যার। বলো স্যার। একটা রিকোয়েস্ট যেন স্যার প্রতিটা স্টেশনে, যে প্রতিটা আইইউ স্টেশনে যেন সবগুলো কোশ্চেন যেন সারা টাচ করে যায় আর কি। অনেকে স্যার প্রথম পারে না দেখে কি প্রতিটা আইইউ স্টেশনে স্যার, হ্যাঁ, যেন 5টা কোশ্চেন যদি থাকে, ধরেন স্যার একটা আইইউ কোশ্চেনে সেই 5টা কোশ্চেনে টাচ করে যায়। হ্যালো, না আমি তোমার কথা কেউ বুঝছে কি না, আমি কিন্তু বুঝতে পারিনি, কথা ক্লিয়ার হয়নি স্যার।
আর উনি মানে বলতে যাচ্ছেন যে স্যার এই যে অনেক সময় স্যাররা নাকি কোশ্চেন সবগুলা টাচ করে না, তো এই একটা স্টেমের সবগুলো কোশ্চেন যেন টাচ করা হয় স্যার, এই কথাটা সম্ভবত উনি বললেন স্যার, ওনার কথা থেকে আমি যতটুকু বুঝলাম। টাস্ক করে সবগুলো কোশ্চেন আনসার করে না, কিন্তু ঘন্টা বলে গেলে কেমনে করবে? স্যার জি স্যার। ঘন্টা বলে গেলে স্যার, আসসালামু কেমনে আলাইকুম করবে? স্যার। শোনা এটা তো দেই নেই, তবে উনিও চেষ্টা করবে যেন ওই তুমি যদি অনলাইনে বেলানি চলে যাও যে 2টা কোশ্চেন শেষে আরো 3টা কোশ্চেন বাকি আছে, তখন একটু হিন্ট দেবে যে তোমার কোশ্চেন আরো বাকি আছে। ওনারও চেষ্টা করবে 5টা কোশ্চেন শেষ করানোর জন্য, আর তোমরাও চেষ্টা করবা কোশ্চেন অ্যান্সার যত শর্ট দেওয়া যায় আর কি। ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলো। স্যার আমি ডাক্তার রুহুল আমিন বলতেছি। রুহুল আমিন, হ্যাঁ বলো। জি স্যার বলেন। এখানে স্যার আমার প্রশ্নটা হচ্ছে যে স্যার আমাদের এখানে আইওইতে দিতে গেলে সবচেয়ে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে স্যার মানে আহ, আমাদের সিনারিও বেগ হতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু আমরা যদি এর পরবর্তীতে আমরা ইন্টারাকশন গুলো যদি মানে যেতে থাকি, তখন হয়তো আমরা বুঝতে পারবো যে আমরা ওই ইন্টারাকশনের মধ্যে আছি কিনা। যেমন আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে যে আমরা পালস কি, ব্লাড প্রেশার কি, রেসপিরেটরি রেট কি, অক্সিজেন স্যাচুরেশন কি, এগুলার যদি আনসার গুলো যদি উনি মানে আমাদের টিচাররা, সম্মানিত শিক্ষকগণ যদি আমাদেরকে দেয়, তখন আমরা ওই দিকে যেতে পারি। কিন্তু দেখা গেল যে অনেক ক্ষেত্রে কিন্তু এই ইন্টারাকশনটা হচ্ছে না। বলা বলা হয়ে থাকে যে তুমি কি কি দেখবা, আমাকে বলতে বললো, আমি দেখা গেল যে 8-9টা বললাম কি না বললাম, কিন্তু আমি যে কোনটা বললাম এটা কি সঠিক না কি এইদিকে কিন্তু আমরা যখন আপনারা যখন স্যার আমাদেরকে প্রথম আইওই ক্লাস নিয়েছিলেন, তখন কিন্তু এরকমই কথা ছিল যে আমরা আমরা বলবো, টিচার একটা উত্তর দিবে। কিন্তু এরকম যদি স্যার মানে ফলো করা হয়, তাহলে স্টুডেন্ট এবং আমাদের পরীক্ষাটা মনে হয় মানে একটু ভালোর দিকে থাকে। এই একটা আমার প্রশ্ন। আর আচ্ছা, একটা প্রশ্ন যে তুমি যে প্রশ্নটা করছো এটা ঠিকই আছে। ওই যে কোশ্চেন বিভিন্ন ধরনের আছে। একটা কোশ্চেন আছে গদ বাঁধা, কোশ্চেন আনসার, কথা বলছো নাই? আরেকটা হলো রিয়েল ইন্টারেক্টিভ। তুমি যেটা বলছো, আমি কয়েকটা ক্লাসে দেখেছি, তুমি তো ক্লাস করছো বলে মনে হয় আমার কাছে। জি স্যার। হ্যাঁ, ওইটা কিন্তু ডিপেন্ড করে কিরকম কোশ্চেন আমি করতেছি আর কি, কথা বলছো নাই? এটা দুই রকম হইতে পারে। তুমি যেটা বলছো একটা হলো রিয়েল ইন্টারেক্টিভ, কথা বলছো না? সেটা করতে হলে আমাদের মোডটা দেখতে হবে যে আমরা কিভাবে তোমার চাচ্ছি আর কি। যদি সেভাবে চাও সেভাবে বলবে, আর যদি ওই রিটেনের মতো হয় যে হিস্ট্রি বলো, ফাইন্ডিং কিভাবে বলো, ইনভেস্টিগেশন কি করে বলবো, ওই ধরনের একটা কোশ্চেন করা হয়, কিন্তু আমরা এগুলো ডিসকারেজ করি, কারণ এগুলো তো রিটেনে আমরা করতে পারি, কথা বলছো না? বেশিরভাগ ক্ষেত্রে স্যার এরকমই হচ্ছে স্যার। না, এরকম বেশিরভাগ হচ্ছে না, এগুলো আরো ইমপ্রুভ হবে। ওই ইন্টারেক্টিভ কোশ্চেন করে তুমি যেটা বলছো অনেক কঠিন সেই কোশ্চেনগুলো করা, তো সেটা অদূর ভবিষ্যতে হয়তো আরো হবে ইন্টারেস্ট। ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। হ্যাঁ, আসসালামু স্যার, আরেকটা প্রশ্ন করবো স্যার। তারপর বলছিলাম। জি স্যার। স্যার ওই যে হয় কি, আমরা যদি স্যার এই যে ক্যাচ করতে না পারি কোশ্চেন অ্যান্সারটা, যদি আমরা ইররিলেভেন্ট দিকে যাইতে থাকি, তখন যদি স্যাররা একটু আমাদেরকে একটু গাইড করেন বা একটু হেল্প করেন, এটা কি স্যার সুযোগ আছে আইওইতে? গাইড করে কোনো স্কোপ নাই, এটা তো মানে এটা তো এইভাবে তুমি কি বলতেছো ঠিক করে বলো, এগুলা বলার কোনো স্কোপ নেই এখানে। আচ্ছা আচ্ছা। অনেকে নাকি করছে, কোনো বছর করছে, কিন্তু এগুলো আমি আস্তে আস্তে আমরা বন্ধ করছি, কারণ একজন কোনো টিচার করবে না, হলো এর আগের বারে স্যার এরকম হয়েছে, মানে এরকম এগুলো করার স্কোপ নাই। কোথায় ইন্টারেকশন করার সুযোগ দিছি তো আমরা, পরের বারে যদি কোনো লাস্টে তো স্কোপ থাকবে, তুমি চেঞ্জ করে করবা, কিন্তু এই স্কোপ রাখা হবে না, হওয়ার কথা না। জি স্যার, থ্যাংক ইউ সো মাচ। তারপর তাইলে আমরা প্রশ্ন তো শেষ বেলা মনে হচ্ছে। এই যে মেডিসিনে কি আছো স্যার? আসসালামু আলাইকুম। আমার মনে হয় স্যার এখন শেষ করে দিতে পারেন স্যার, অনেক প্রশ্ন নেওয়া হয়েছে স্যার। হ্যাঁ, আর এগুলা মেইনলি তো সবাই তো এগুলো কিনা বলে অ্যাডমিনিস্ট্রেটিভ, সব কোশ্চেন তো আমার, কারণ আমি যে মডারেশন করবো এমন তো না, বা আগে বছর কে মডারেশন সেটাও আমি জানি না। সুতরাং এগুলো তো অ্যাডমিনিস্ট্রেটিভ কোশ্চেন। আমার স্কোপ থাকলে এগুলো আমি সবখানে প্রকাশ করবো, কিন্তু স্কোপ না থাকলে এগুলো হবে না। তবে আমি মেইন উদ্দেশ্য ছিল যে রিসেন্ট আপডেট কি ধরনের হইতে পারে, হুবহু যে এরকম তা না, কিন্তু তোমাদের একটা গ্লিমস, একটা আভাস দেওয়া যে এই ধরনের রিসেন্ট আপডেট হইতে পারে, এবং তোমরা আমার মনে তৈরি আছো বলে মনে হচ্ছে, অনেকেই তৈরি আছো, এবং সবাই তৈরি থাকা লাগবে, তাইলেই তোমাদের। ওয়ালাইকুম আসসালাম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কে বলো? স্যার গাইডলাইন স্পেসিফিক একটা প্রশ্ন স্যার, মানে আমাদের যদি গাইডলাইন গুলোকে পয়েন্ট আউট করা যেত যে এই ডিজিজের জন্য এই গাইডলাইনটা স্পেসিফিক, যেমন স্যার মানে আমি কথাটা এই কারণে বলতেছি যে ওয়ান অফ দ্য সিনিয়র ফেলো অফ বিসিবিএস, আমি ওনার নাম বলছি না স্যার, উনি একদিন আমাকে, মানে আমার ট্রেনিং ছিলেন স্যার, উনি একদিন আমাকে বললেন যে আমি ন্যাশনাল গাইডলাইন ফলো করি না, আমি হু গাইডলাইন ফলো করি।
এবং এটা যখন স্যার উনি বলছেন তখন আমি একটু নিজেই পাজল হয়ে গেছিলাম যে এই কথাটা তো স্যার মানে আমি আসলে তখন বললাম স্যার আমি তো পরীক্ষা যখন যাবো তখন তো আমি ন্যাশনাল গাইডলাইন অফ টিবি ফলো করবো। বলছে হ্যাঁ ঠিক আছে তুমি পাশের জন্য এটা ফলো করবা, বাট তুমি হু গাইডলাইনটা ফলো করবা কেন, যে এটা মোর অ্যাকসেপ্টেড ওনার মতে ওনার কাছে। এখন স্যার এটা এক একজনের কাছে ভেরি করতে পারে, এক একজন ফেলোর কাছে ভালো, লাইফলাইনের কাছে vary এটা করতে এটা পারে। খুব ভালো প্রস্তাব দিছো। এটা আমরা চেষ্টা করব আমরা কারিকুলামে যদি- সেটা স্পেল আউট করার যদি জন্য। একদম স্পেসিফিক বিসিবিএস থেকে বলা হয় যে আমার এই ডিজিজের জন্য এই গাইডলাইন, রাইট, এটা সবাই ফলো করবে, মানে ফেলোরা প্লাস সিয়েরা। শুধু এটা তাই যেন না, আগে। শুধু তাই না, বিদেশে কিন্তু অনেক দেশে আছে এই যে এক্সামিনেশন, এই যে লং কে শর্ট এক্সামিনেশন তোমরা করো, আমি দেখাই একরকম লিভার দেখা, আরেকজন দেখা আরেক রকম, কথা বোঝো নাই? জি স্যার, এটাও কিন্তু এক্সামিনেশন বিদেশে নিয়েও কিন্তু স্যার ওরা অনেক কিন্তু বড় বড় বই পড়ে, ওরা ওদের কলেজের নোট বই পড়ে, কলেজের টিচাররা যেভাবে বলবে খুব এটাই ওরা ফলো করবে, যে সবাই একইভাবে লিভার দেখাবে, একইভাবে স্পিন দেখাবে। এটা তো আমাদের দেশে নাই। তুমি যে কথাটা বলছো, সুন্দর কথা বলছো, এটা অবশ্যই আমরা চেষ্টা করবো ঢুকে দেওয়ার জন্য। এটা ভালো কথা বলছো, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। তাহলে মেরেক্সেল কে আসো, নামটা তুমি ভুলে গেছি আমি, বলো। স্যার রিশাদ স্যার। রিশাদ বলো, শেষ করো, ঠিক আছে। জি স্যার, আমরা শেষ করে দিচ্ছি। আমাদের আজকের সেশনটা চমৎকার একটা সেশন ছিল। আমরা রিসেন্ট আপডেট সম্পর্কে স্যার আমাদের একটা গাইডলাইন দিতে পেরেছেন এবং আমরা আশা করব যে আমাদের পরবর্তী ক্লাসে আপনারা থাকবেন। আগামী ক্লাস সোমবারে হবে। যথাসময়ে আপনারা লিংক পেয়ে যাবেন। আমি নুবেস্তা ফার্মাসিউটিক্যালস কে কারিগরি সহায়তা দেওয়ার জন্য আবারও ধন্যবাদ জানাই এবং আমরা এখন বিদায় নিচ্ছি। আশা করি আপনাদের সাথে পরের ক্লাসে দেখা হবে এবং জলিল স্যারকে আমি আমার মেডেক্সেলের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আবার সবাইকে, তোমাদেরকে ধন্যবাদ, ম্যানেজকে ধন্যবাদ এবং সবাইকে ধন্যবাদ। সবাই যেন আমার শুভকামনা। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।